সুধী দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ডেইলি স্টারের লাইভ ওয়েবিনারটি দেখছেন, আমি তানজিম ফেরদৌস সবাইকে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ ওয়েবিনারটিতে। আজকের যেই আলোচ্য বিষয় সেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তারপরে বলি একটু যদি আমরা বলতে চাই যে মানব সৃষ্টির ইতিহাস যদি আমরা দেখি তবে দেখবো যে মানুষ একটা সময়ে বনে জঙ্গলে থাকতো, গুহায় থাকতো, গাছের বড় বড় ডালপালায় থাকতো। সেই জায়গা থেকে তারা ঘর বানাতে শেখে, একটা সময় হয়তো পাথর দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে ঘর বানায়। সেই যুগের সাথে তাল মেলাতে মেলাতে যখন নগরায়ন হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় এবং আরো মানুষ উন্নতি সাধন করে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা প্রচন্ড রকমের শহরমুখী হয়ে পড়ে এবং ইট, বালি, কনক্রিটের আসলে একটি বাড়িতে তারা থাকতে শুরু করে। যেমনটি বলছিলাম, যখন দ্রুত নগরায়নের কারণে আহ, মানুষ যেরকম শহরমুখী হয় কাজের সন্ধানে, তখন কিন্তু মাথা পিছু জমির পরিমাণ কমে যায়, বাসস্থানের সংকট দেখা দেয়। সেই থেকে কিন্তু একটি চমৎকার একটি সেক্টরের আবির্ভাব ঘটেছে, তার আগেও ছিল, তার কিন্তু এই সময়টাই চমৎকার একটি সেক্টরের আবির্ভাব ঘটেছে যারা আসলে খুব ভালো করছেন, সেটি হচ্ছিল রিয়েল এস্টেট সেক্টর। তো আজকে আমাদের আলোচনা হবে রিয়েল এস্টেট সেক্টর, যেটা আসলে আমাদের বাসস্থান নিয়ে একটু কাজ করে, আমাদের বিভিন্ন আশেপাশের বিভিন্ন স্থাপনা নিয়ে ওনারা কাজ করেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সম্মানিত অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন আলমগীর শামসুল আলামিন, ম্যানেজিং ডিরেক্টর শেয়ার লিমিটেড এবং প্রেসিডেন্ট রিহ্যাব। এফআর খান, ম্যানেজিং ডিরেক্টর বিটিআই লিমিটেড। আছেন মাসিদ রহমান, ম্যানেজিং ডিরেক্টর র্যাঙ্কস প্রপার্টিজ লিমিটেড এবং তানভীর আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর শেলটেক প্রাইভেট লিমিটেড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠান, যেখানে আমরা আলোচনা করব ফিউচার অফ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, হাউ ইট ইজ রিশেপিং ফর চ্যালেঞ্জেস ইন নিউ নর্মাল। তো যেটা আসলে বলছিলাম যে এই সময়ে এই আলোচনার আমরা বিভিন্ন চ্যালেঞ্জেস যেরকম করে আলোচনা করব প্রথম পর্যায়ে, সম্ভাবনাগুলো আলোচনা করব এবং আপনাদের এক্সপার্ট ওপিনিয়ন বা রেকমেন্ডেশন গুলো নেব। একটা মিডিয়া হাউস হিসেবে ডেইলি স্টারের দায়িত্ব রয়েছে এই যে খাতটি রয়েছে সেটির সম্ভাবনা নিয়ে কথা বলার, সেটির সমাধান যাত্রার, আপনাদের সাথে পথযাত্রী হওয়ার। সেই পথযাত্রী হিসেবে আমাদের সাথে আজকে রয়েছে বাইজিৎ স্টিল লিমিটেড। তারা পুরো অনুষ্ঠানটি আয়োজন করতে সহায়তা করেছে। তো বাইজিৎ স্টিল লিমিটেডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আলোচনার মধ্যেও আমরা কিছু ছোট ছোট আলোচনা করবো, যেরকম আমাদের সাধারণ মানুষ এই অনুষ্ঠানটি লাইভটি দেখতে পাচ্ছেন, তারা প্রশ্ন করতে পারবেন, তাদের মতামত জানাতে পারবেন। তাদের আমরা প্রশ্ন নেব, তাদের অনেক প্রশ্ন আছে যে আসলে এই প্যান্ডেমিকের পরে আসলে অ্যাপার্টমেন্টের দাম কমবে কিনা, কমলে কত কমবে, এই সময় অ্যাপার্টমেন্ট কেনা ঠিক হবে কিনা, এই কোশ্চেন গুলো আমি হয়তো আমাদের যে সম্মানিত প্যানেলিস্ট রয়েছেন তাদেরকে করব, জানতে চেষ্টা করব। আমি প্রথমেই আলমগীর শামসুল আলামিন আপনার কাছে চলে আসতে চাই। আমি আলোচনার সুবিধার্থে, যদিও ইতিমধ্যেই প্রচুর আলোচনা হয়েছে, তারপর আজকের আলোচনার সুবিধার্থে আপনি যদি একটা তুলনামূলক চিত্র আমাদেরকে দেখান যে প্রি প্যান্ডামিক এবং লকডাউন পিরিয়ডে এই আবাসন খাতের ব্যবসার আসলে কি অবস্থা, তুলনামূলক একটি চিত্র যদি আমাদের কাছে তুলে ধরেন, এবং নিউ নর্মালে কি 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 ধরনের সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। শুধুমাত্র প্রি প্যান্ডামিক এবং ডিউরিং প্যান্ডামিক সময়ে কি ধরনের সমস্যা আমরা ফেস করেছি ব্যবসার ক্ষেত্রে। ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ইনফ্যাক্ট প্যান্ডেমিকটা আমাদেরকে এফেক্ট করেছে ইন ফেব্রুয়ারিতে, কিন্তু তার আগে কিন্তু আমরা রিয়েল এস্টেট সেক্টরে আমরা বেটার পজিশনে ছিলাম। ইনফ্যাক্ট আমাদের যে মার্কেট, সে মার্কেট ওয়াজ ইমপ্রুভিং, এবং আমরা এই বছর 2020-এর যে বাজেট, সেটাকে টার্গেট নিয়ে আমরা কাজ করছিলাম, এবং উই ওয়ার এক্সপেক্টিং যে এই বাজেটে আমরা বেশ কিছু ভালো কিছু পাবো ফর দিস সেক্টর। অ্যাকর্ডিংলি আমাদের যারা মেম্বার আছেন তারাও কিন্তু সেইভাবেই কাজ করছিলেন, এবং সেইভাবেই তারা প্রজেক্টগুলো নিচ্ছিলেন এবং বোঝাচ্ছিলেন। বাট প্যান্ডেমিক শুরু হওয়ার পরপরই লকডাউন হয়ে যায়, এবং লকডাউনের কারণে আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। বিশেষ করে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের যত কনস্ট্রাকশন সাইট, সেই সাইটগুলো বন্ধ হয়ে যায়। অ্যান্ড অ্যাজ যে আমাদের শ্রমিকগুলো ঢাকাতে বসবাস করে না,
এবং লকডাউনের কারণে কিন্তু তারা ঢাকা সিটি থেকে তাদের নিজ নিজ বাড়িতে বা গ্রামে চলে যায়। পরবর্তীতে যখন লকডাউন শিথিল করা হয় এবং সরকার যখন আমাদেরকে বলেন যে উই ক্যান স্টার্ট ওয়ার্কিং মানে স্বাস্থ্যনীতি মেনে, তখন কিন্তু আমরা যদিও চেষ্টা করেছিলাম যে ইমিডিয়েটলি স্টার্ট করার জন্য, কিন্তু আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টার্ট করতে পারিনি, বিকজ আমাদের যারা শ্রমিক, যারা ওয়ার্কার, তারা কিন্তু ঢাকাতে ফেরত আসেনি। এবং আমার অনেক মেম্বারই এটার একটা বিশাল প্রবলেম ফেস করেছে। এখন আপনি যদি দেখেন প্যান্ডামিকের আগে যে মানুষের ভিতরে যে উদ্দীপনা ছিল, মানুষের ভিতরে যে চাহিদা ছিল, সেই চাহিদা কিন্তু ডিউরিং প্যান্ডামিক অবশ্যই সেটা স্তীমিত হয়ে গেছে ডিউ টু মানুষের ভিতরে যে একটা আতঙ্ক কাজ করছে। পিপল ইভেন ডোন্ট নো যে কালকে তাকে হাসপাতালে যেতে হবে কিনা, কিংবা তার পরিবারের কাউকে হাসপাতালে যেতে হবে কিনা, নোবডি নোজ। যেহেতু এখানে এখন পর্যন্ত সঠিক কোনো চিকিৎসার ব্যবস্থা বা কোনো ভ্যাকসিনের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, ফলে এই আতঙ্কটা সকলের ভিতরে কাজ করছে। আর রিয়েল এস্টেট এমন একটা জিনিস যেখানে ইনভেস্টমেন্টটা সাধারণত লার্জ ইনভেস্টমেন্ট হয় এবং লং টার্ম ইনভেস্টমেন্ট হয়। সেখানে এই ধরনের একটা প্যানিক দেশে থাকলে বা মানুষের ভিতরে থাকলে তখন কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট সাধারণত স্থিমিত হয়ে যায়। তবে আমার মনে হয় যে আলোচনার ডিসকাশনে আমি ফার্দার আলোচনা করব। আই থিঙ্ক যারা প্যানেলিস্ট আছেন তাদের সাথেও প্রথমে আলোচনা করে নিই, তারপরে আরো বিস্তারিত দিব। দেয়ার আর সাম গুড প্যারামিটার্স ইন দিস সেক্টর ডিউরিং দিস প্যান্ডামিক। আমাদের কিছু কিছু প্যারামিটার ভালো হয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ধন্যবাদ। শোনা যাচ্ছে না। এফার খান, আমি আপনার কাছে চলে যাচ্ছি। আসলে এই পোস্ট কোভিড সিচুয়েশনে, প্যান্ডামিকের পরে পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে, ব্যবসার বিভিন্ন খাতগুলো কোন দিকে যাচ্ছে, এটা বলা মুশকিল। শামসুল আলামিন অলরেডি বললেন যে যেহেতু এটা একটা দীর্ঘস্থায়ী একটা বিনিয়োগ, একটা জায়গা, এবং এখানে প্রচুর বিনিয়োগের দরকার হয় এবং বিনিয়োগটা একটা বিশেষ সময়ের জন্য আটকে থাকে। সো আপনাকে যদি ফোর্সি করতে বলা হয়, যদি এটা কঠিন, আপনি পোস্ট প্যান্ডামিক সিচুয়েশনটা এই খাতের জন্য কেমন করে আসলে আপনি দেখছেন? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি শামসুল আলম সাহেব ইনিশিয়াল প্রিয়াম্বলটা অলরেডি এক্সপ্লেইন করেছেন, এবং সব ক্ষেত্রেই প্যান্ডেমিক তো এখনো চলে যায়নি এবং আমরা জানিও না যে কবে যাবে। সো একটা নতুন কথা যেটা আসছে, যা নিউ নর্মাল লাইফ অর নিউ নর্মাল লাইফ। তো এই নিউ নর্মাল লাইফস্টাইলে আমরা যেটা দেখেছি যে ভ্যাকসিন কবে হবে, সেটা কার্যকর কবে হবে, সেটা সম্পূর্ণভাবে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তো আমাদের পুরো লাইফস্টাইল এমনি চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এটা মেনেও নিয়েছি। আমরা বেঁচে থাকাটা প্রথম, তারপরে আমরা ফার্দার যাতে কোনো রকম অসুখ বিসুখ থেকে মুক্ত থাকি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেটার জন্য একমাত্র উপায়, এটা সবাই স্বীকার করে নিয়েছেন, যে নিজের ইমিউন সিস্টেমটাকে কমপ্লিটলি ভাবে যতখানি স্ট্রং রাখা যায়। তো রিয়েল এস্টেটে যেহেতু আমরা আবাসন তৈরি করে থাকি, সো আমাদের এই নতুন প্রজেক্ট যেগুলি আসছে এবং পুরানো যেগুলি কিছু কিছুতে প্রোভাইড করা যায়, সেখানে আমরা হেলথ কেয়ার সিস্টেমটা সম্পূর্ণভাবে চালু করা উচিত এবং আমরা সেই হিসাবে আগিয়ে যাচ্ছি বলে মনে করি। তার ভেতর বেশ কয়েকটা আসতে পারে, যেরকম প্রথমে আসে যে একটা জিমনেশিয়াম, যেটা আগে একেবারে কম্পালসারি ছিল না, এখন কেউ দিত কেউ দিত না, বাট একটা জিমনেশিয়াম উইথ মিনিমাম ইকুইপমেন্টস, যাতে মানুষজন এসে একটা এক্সারসাইজ করতে পারে। তারপরে হচ্ছে যে বাচ্চাদের এবং ইয়াঙ্গার জেনারেশনের জন্য অ্যাকচুয়ালি, যেহেতু এখন লকডাউন নাই কিন্তু স্টিল রেস্ট্রিক্টেড বাইরে যাওয়া, রেস্ট্রিকশন যদিও মানুষজন এখন মানছে না, বাট সেটার একটা ডেফিনেটলি ডেঞ্জারাস এফেক্ট আছে। তো যদি এটা ওই কমপ্লেক্সের ভিতরেই হয়, তাহলে ওই রিক্রিয়েশন সেন্টার গিয়ে মানুষজন অ্যাটলিস্ট মানসিকভাবে বিকাশ করতে পারে। একটা জিনিস খেয়াল করেন যে মানসিকভাবে কিন্তু
বিপর্যস্তটা কম হচ্ছে না, মানে শারীরিকভাবে ঠিক থাকতে পারে। এই কাজে আসা যাওয়া ছাড়া তো আর কোথাও আপনি কেউ যাচ্ছে না, কেউ মেলামেশা করছে না। সো সোশ্যালাইজেশনের জন্য কমিউনিটি ফ্যাসিলিটিস ইনক্লুডিং এ ওয়েলনেস ফ্যাক্টর, ওয়েলনেস সেন্টার, জিমনেশিয়াম তো অলরেডি বলেছি, পারলে পরে একটা ছোট হলেও সুইমিং পুল, তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে কিছু গ্রিনারিজ তো থাকেই আমাদের রাজকীয় নিয়ম অনুযায়ী, সেখানে কিছু খেলার জায়গা, বাচ্চাদের বিশেষ করে গ্রিন গ্রিন করে তারা কিন্তু মানসিকভাবে পাগল হয়ে যাচ্ছে। আমরা তাদের বলি যে স্ক্রিন টাইমে কেন যায়, টিভি দেখো না, মোবাইল ধরো না, কিন্তু কি করবে তারা ওই সময়টা। এবং ইয়াঙ্গার অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য একই জিনিস। সো আমাদের এই জিনিসগুলিকে মাথায় রেখে আমাদের নিউ লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে সামনে আগিয়ে যেতে হবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এবং আশা করি অন্য ডেভেলপাররাও সেইভাবে কাজ করে যাবে। আমরা এই সঙ্গে একটা মেডিয়েশন সেন্টারও খুলেছি, যেখানে মানুষের শুধু নামাজ ঘর না, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ একটুখানি নিজের মধ্যে নিজেকে টাইম দেওয়া এবং নিজেকে এই নতুন লাইফস্টাইলের সঙ্গে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য সাহায্য করা। তো আমার মনে হয় যে সেটাও খুব একটা এফেক্টিভ জিনিস হয়। এবং আমাদের ডিজাইনাররা সেইভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের বলতে আমি সব রিয়েল এস্টেটের কথা চিন্তা করেই বলছি। আর যদি আপনি ফিনান্সিয়াল সাইড বলেন, তাহলে আমি মনে করি যে ফিনান্সিয়াল সাইডে বিরাট একটা এফেক্ট আসছে, যেটা এখনো বোঝা যাচ্ছে না। 2010-এ একবার যখন রিসেশন হয়েছিল, এটা মার্কেট কারেকশন হতে হতে 2016 এবং প্র্যাকটিক্যালি একটা স্টেবল মার্কেটে আসে 2018-টি। তো আনফর্চুনেটলি তারপরেই আবার একটা আনস্টেবল মার্কেট চলে আসছে। এবার এই আনস্টেবল মার্কেটে আবার কারেকশন হতে গেলে পরে আমাদের ল্যান্ড ওনারদেরও একটু খেয়াল রাখতে হবে যে মার্কেট চেঞ্জ হয়েছে এখন, সো দ্যাট যেহেতু ল্যান্ড আমাদের একটা বড় পোর্শন অফ কনস্ট্রাকশন কস্ট, সেটাকে কারেকশন হলে পরে আমরা আমাদের গ্রাহকদের জন্য মোর সাশ্রয়ী একটা জিনিস ব্যবস্থা করতে পারি। এবং কখন কেনা ঠিক হবে, একটু আগে আপনি বলেছিলেন, সেটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। আসবো এরপর খান, আমি ব্যাপারটাতে আসবো। আমি এই মুহূর্তে চলে যেতে চাই মাসিদ রহমান আপনার কাছে। আসলে এই রিয়েল এস্টেট সেক্টরের সাথে জড়িত অ্যাসোসিয়েটেড অন্যান্য আর কোন সেক্টর গুলো আছে যেগুলো আসলে যেগুলোর পণ্য অথবা সার্ভিসের মূল্য বৃদ্ধি হলে বা কমলে এই রিয়েল এস্টেট এফেক্টেড হতে পারে? যেরকম শামসুল আলামিন বলছিলেন যে শ্রমিকরা বেশিরভাগ ঢাকার বাইরে থাকে এবং ঢাকায় বাইরে থাকার কারণে এই প্যান্ডেমিক সময়ে ঠিকমতো কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব হয়নি, এবং এখনো ব্যাপারগুলো যে খুব নর্মাল হয়েছে তাও না। তো অন্যান্য আর কোন কোন সেক্টর রয়েছে, আর কোন কোন ইন্ডাস্ট্রি জড়িত রয়েছে এই রিয়েল এস্টেট এর সাথে? মাসিদ রহমান। ধন্যবাদ আপনাকে। প্রথমত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু আপনার প্রশ্নের উত্তর সরাসরি যাচ্ছি যে রিয়েল এস্টেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি। অলমোস্ট 250টা বিভিন্ন ধরনের ব্যবসা ডিরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি ইনভলভড রিয়েল এস্টেট সেক্টরের সাথে। দেরপর যে এই ইন্ডাস্ট্রির সাথে এনি ডিলে অর ডিসরাপশন রিয়েল এস্টেট সেক্টরে বেসিক্যালি সামগ্রিকভাবে পুরা 250টা ব্যবসার ডিরেক্ট ইনডিরেক্ট ইম্প্যাক্ট থাকে। এবং এর সাথে রিয়েল এস্টেট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যান পাওয়ার ইউসেজও বাংলাদেশের মধ্যে। আমরা সবসময় যখনই কথা বলি আমরা বলি যে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশে বিপুল পরিমাণ শ্রমিকের ব্যবহার আছে, সেই ইকুয়াল ইফ নট ইকুয়াল আর বিগ পোর্শন অফ দ্যাট টোটাল নাম্বার বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরেও কাজ করছে। তো শুধু বিভিন্ন ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রির সাথে সাথে আঙ্গাঙ্গি ভাবে মানুষজনও এর সাথে ইম্প্যাক্টেড। So overall, not only real estate sector, people associated with this sector and 250 other industries and its employment is directly impacted. Having said that, আমার কাছে মনে হয় যে পোস্ট প্যান্ডেমিক আমাদের পুরো জিনিসটাকে নতুন করে চিন্তার সুযোগ এসেছে। ইটস অ্যান অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাডভার্সিটি ইজ অ্যান অপরচুনিটি। এইটাকে কিভাবে অপরচুনিটি হিসেবে আমরা নিতে পারি সেটা আসলে সম্মিলিতভাবে একটা দেখার মতো সুযোগ আছে। আমাদের রিহ্যাবের সভাপতি এখানে আছেন। আমরা মনে হয় যে কথা প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জিনিসগুলো ডিসকাস করতে পারি। আমারও কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যেটা আমি এই
অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রস্তাব করতে চাই। আই থিঙ্ক এভাবে আমি আমার জায়গাটা শেষ করছি। আমরা কথা প্রসঙ্গে বাকি জিনিসগুলি ডিসকাস করবো। থ্যাংক ইউ মাসির রহমান। আমি চলে যেতে চাই তানভীর আহমেদ আপনার কাছে। আমি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসলে এরপর যেমনটি বলছিলেন যে একটা রিসেশন 2008-9 যে রিসেশনটা হলো, সেটার পরবর্তী একটা ধাক্কা আমাদের রিয়েল এস্টেট সেক্টরে ছিল 2010 থেকে 2018 সাল পর্যন্ত। তো আমি এই রিসেশনটার দিকে যদি একটু তাকাই, তাহলে দেখা যাবে যে এই রিসেশনটা মার্কিন যুক্তরাষ্ট্রে যখন শুরু হয়েছিল মূলত আবাসন খাতকে কেন্দ্র করেই, মানে যেখানে ঝুঁকিপূর্ণ একটা বিনিয়োগ যেখানে হয়েছে, বন্ধকি যে ব্যবস্থাটা সেটা ভালোভাবে কাজ করেনি। পরবর্তীতে এই রিয়েল স্টেটের যে স্নোবল ইফেক্টটা পুরো ইকোনমিকে এক বাজেভাবে ইফেক্ট করেছে, এবং সিন্স ইউএসএ ইজ দ্য সুপার পাওয়ার, পুরো বিশ্বেই জিনিসটা ছড়িয়ে গেছে। বাংলাদেশের কোনো কারণে ধরে নিচ্ছি যে এই প্যান্ডেমিকের সিচুয়েশনের কারণে বা মানুষের বাইং পাওয়ার কমে গেল, বা কোনো ইস্যুর কারণে এই রিয়েল স্টেট যারা অলরেডি লগ্নি করা হয়েছে, এফার খান বলছিলেন হয়তো যারা জমির মালিক আছেন তাদের একটু চাহিদা বেশি থাকে, সবসময় এরকম থাকে, কোনো কারণে কি এই সেক্টরটা ফেল করার সম্ভাবনা আছে যেটার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে মন্দার কারণে? আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে যারা প্যানেলিস্ট আছে, মিস্টার আলমগীর সাহেব আছেন, এফার খান সাহেব আছেন, মাজিদ ভাই আছেন, ওনারা সবাই they're working with reputed, they are the owners of the reputed organizations. আমাদের রিহাবের অলসো প্রেসিডেন্ট আছেন, উনি হি ইজ ওয়ান অফ দেম। সো আমি জাস্ট একটু এই প্রশ্নটার আগে একটু যেটা বলতে চাই সেটা হলো গিয়ে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা কিন্তু ওয়ার্ল্ডে it holds around $9 trillion এর একটা ইন্ডাস্ট্রি। এটা গ্লোবালি এটার মার্কেট সাইজ হলো $9 trillion, এবং এটা প্যান্ডামিকের কারণে 29% গ্রোথ এটার ডিক্রিজ করেছে, 29% এটার ফল করেছে। এবং বাংলাদেশের জিডিপিতে আমাদের রিয়েল এস্টেট প্রায় 7% ডিরেক্টলি, এবং 12 থেকে 14% যদি আপনি ওই 250 প্লাস লিঙ্কেজ ইন্ডাস্ট্রি কনসিডার করেন ততটুকু কন্ট্রিবিউট করে থাকে। সো রাফলি ধরেন 21 বিলিয়ন থেকে $25 বিলিয়ন কন্ট্রিবিউট করে থাকে আউট অফ দ্য টোটাল জিডিপি। সো প্রভাবটা এখন যেটা পড়েছে সেটা হলো গিয়ে প্যান্ডামিকের তো একটা অফকোর্স একটা প্রভাব ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতেই পড়েছে, এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো গিয়ে আমরাও উই ওয়্যার অলসো আ ভিকটিম। এটার কোনো দ্বিমত নাই এটার সাথে, লাইক অল আদার ইন্ডাস্ট্রিজ আমাদের উই ওয়্যার হেভিলি হিট। এবং এটা প্যান্ডামিক কতদিন চলবে যেটা এফার খান সাহেব বলেছে, এটা কোয়াইট আনসার্টেন, বাট হোপফুলি দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস আ সলিউশন। সো সেটাকে বিবেচনা করে যদি চিন্তা করি তাহলে আমাদের মনে হয় যে রিয়েল এস্টেট সেক্টরটা এবং বাংলাদেশের ইকোনমিটা কিন্তু একটু ভিন্ন। অন্য দেশে কিন্তু দেখেন এখনো লকডাউন গুলো কন্টিনিউ হচ্ছে, বা বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্কের কথা যেটা বলি, দে আর স্টিল একটা স্ট্যান্ড স্টিলে আছে। হ্যাঁ, আমেরিকার বিভিন্ন স্টেটে আছে, লকডাউন হচ্ছে, হবে। ইউকে তে আজকে দেখবেন, আবার ইউরোপে আরেকটা হিউজ ওয়েভ আজকে হিট করেছে। সো দে আর ভেরি মাচ সার্টেন দ্যাট দে মাইট গো ইনটু আ লকডাউন এগেন। তো সেই তুলনায় কিন্তু বাংলাদেশ ইকোনমিটাকে চালু করে দিয়েছে সামহাউ। যেটা ভালো খারাপের আমরা জাজ করতে না চাইলেও, না করে যদি ওভাবে চিন্তা করি, ইকোনমিটা স্টার্টেড রোলিং। সো যেহেতু এখন ইকোনমিটা চালু হয়ে গিয়েছে এবং এটার একটা সার্কুলার ফ্লো অফ ইনকাম হচ্ছে, তো আমার মনে হয় যে সাময়িকভাবে একটু এফেক্টেড হলেও খুব দ্রুত আমরা ইনশাল্লাহ এটাকে ওভারকাম করতে পারবো। জি, তানভীর আহমেদ, আপনাকে ধন্যবাদ। শামসুল আলামিন, আপনার কাছে আমি আসলে চলে যেতে চাই। খুব কুইক একটা প্রশ্ন, যেহেতু আমরা অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলছিলাম, অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংকিং ব্যবস্থার সাথে রিয়েল এস্টেট ব্যবস্থার সম্পর্কটা কতটুকু, সেটা কোন কোন ক্ষেত্রে, এইটি বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন, মানে ক্রেতাদের ক্ষেত্রে ব্যাংকিং কতটুকু সাপোর্ট দেয়,
বা যারা ডেভেলপার রয়েছেন তাদের জন্য ব্যাংকিং সেক্টরটা এখন পর্যন্ত কতটুকু সাপোর্ট দিচ্ছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি banking sector plays a vital role in this market, especially for the customer side. আমাদের দেশের মানুষকে দেখা যাচ্ছে এককালীন টাকা দিয়ে তার প্রপার্টি কিনতে হচ্ছে, স্পেশালি দ্য অ্যাপার্টমেন্টস। এইটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এইভাবে মানুষ তারা প্রপার্টি কিনে না, তারা কিন্তু হোম লোনের মাধ্যমে, যেটাকে তারা বলে মর্গেজের মাধ্যমে, তারা এই প্রপার্টিগুলো কিনে থাকে। আমরা দীর্ঘদিন ধরে সরকারের সাথে দেন দরবার করে এখন মোটামুটি আমরা বলতে পারি যে হোম লোন জিনিসটা কি, এটা অ্যাটলিস্ট এখন আমরা একটু কারিগরি ত্রুটির সম্মুখীন হচ্ছি, একটু ওয়েট করব, আমরা দেখব শামসুল আলামিনকে আমরা সংযোগ করতে পারি কিনা। দেখাচ্ছে উনি সংযুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমি ঘুরে আসতে চাই এফআর খান আপনার কাছে। আপনার মাইক্রোফোনটি আনমিউট করে নিতে হবে। আমি কুইকলি আপনার কাছে একটা প্রশ্ন করে নিয়ে আবার শামসুল আলামিন আপনার কাছে আসবো। আসলে যে আমাদের রিলেভেন্ট ইন্ডাস্ট্রিগুলোর ব্যাপারে কথা হচ্ছিল, যে আমাদের অলরেডি আমরা জানলাম প্রায় 250টার মতো ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট খাতের সাথে জড়িত আছে, কিন্তু মেজর ইন্ডাস্ট্রি গুলো আসলে কি কি? আপনি যদি কিছুগুলো নাম বলেন, সেগুলো কি আসলে দেশীয় প্রযুক্তি বা দেশীয় আমাদের যে চাহিদা সেটা কি দেশের ভিতরেই সেই পণ্যগুলো তৈরি করা সম্ভব হয়, নাকি আমদানি করে নিয়ে আসতে হয়? সেইটার প্রভাব কি পড়বে প্যান্ডামিক সিচুয়েশনে? এটি নিয়ে যদি একটু সংক্ষেপে কিছু বলেন। জি জি, ধন্যবাদ। আমি একদম বেসিক ম্যাটেরিয়াল থেকে আরম্ভ করি, স্ট্রাকচারাল যেগুলি আছে। প্রথমে আসছে আপনার সিমেন্ট, স্টিল অ্যান্ড স্যান্ড, যেটা কিংবা এগ্রিগেট যেটা আছে, এগ্রিগেটের কোর্স এগ্রিগেট যেটা মানে পাথর যেটা ইউজ করি, সেটাও কিন্তু ইম্পোর্টেড। স্টিল যদিও অনেক ইন্ডাস্ট্রি আছে এখানে বানানো হয়, কিন্তু বিলেট গুলি কিন্তু মানে এটা র মেটেরিয়াল যেটা, সেটাও কিন্তু ইম্পোর্টেড। আপনার ক্লিংকার যেটা সিমেন্টের জন্য, ক্লিংকার ও ইম্পোর্টের, একটা মাত্র ক্লিংকার উৎপাদনকারী সংস্থা আছে, সে নিজেদের জন্যই করে এবং সেটা নট এনাফ, সো বেসিক্যালি ইটস ইম্পোর্টেড। তারপরে আমি আসছি, আপনার যদি পেইন্ট ধরেন, আমি একদম ফিনিশিং স্টেজে চলে যাচ্ছি। আপনি যদি টাইলস ধরেন, হ্যাঁ সেগুলি অনেকগুলি ইন্ডাস্ট্রি লোকালি হয়েছে, কিন্তু ইটস এ নর্মাল থিং গ্লোবাল ইন্ডাস্ট্রিতে। একটা দেশ সবকিছু তো আর নিজে নিজে বানায় না, সব বাইরে থেকে কিছু এনে কিছু কিছু বানায়। সো এখানে সবগুলির সঙ্গেই একটা বিদেশি র ম্যাটেরিয়াল জড়িত, আর কয়েকটা জিনিস তো আছে একেবারে ডাইরেক্টলি যেগুলি বিদেশ থেকে আসে, যেগুলি অ্যাটলিস্ট কোয়ালিটি জিনিস দিতে গেলে পরে আপনি বাইরে থেকে আনতে হবে। তো আমাদের এই লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সঙ্গে মেজর যেগুলি আপনি বলছেন, লাইক মেজর অ্যাকচুয়ালি আছে, উনি 200-250 বলেছেন, অ্যাকচুয়ালি টোটাল মিলে আছে 452টা স্পেসিফিক্যালি। সো এই তার ভিতরে 10-12টা হচ্ছে মেজর। ওনাদের সঙ্গে যেটা আলাপ করে দেখেছি, ওনাদের কিন্তু এই র ম্যাটেরিয়াল ইনভেন্টরি প্রায় শেষের দিকে চলে আসছে। সো ওনারা এখন কার্গোতে যেটা আনছেন, সেটা আস্তে আস্তে করে একটা প্রাইসের উপর ওনাদের একটা এফেক্ট পড়বে, যদিও এখনো পড়েনি, এবং ওনারা চেষ্টা করছেন খুব ইচ্ছে করে না পড়ার জন্য। সেই ক্ষেত্রে আমি প্রাইসের কথাটা আসছিলাম, আমি সুযোগ পেলে একটা পুরো পরে বলবো। জি, ধন্যবাদ। আমি শামসুল আলামিন আপনার কাছে ফিরে যেতে চাই। কিছুটা কারিগরি ত্রুটি ছিল, আপনি বলছিলেন মর্গেজ ব্যবস্থা নিয়ে। উন্নত বিশ্বে ব্যাংকিং সিস্টেমে যে মর্গেজ কি রয়েছে বাংলাদেশে, সেটার সুযোগ কতটুকু, সেটি নিয়ে আপনি একটু বলবেন। যে আমাদের দেশে প্রথম মর্গেজ স্টার্ট করে হতেছিল হাউস বিল্ডিং ফাইন্যান্স, এর পরবর্তীতে এন্ড ইট ওয়াজ লিমিটেড টু হাউস বিল্ডিং ফাইন্যান্স। পরবর্তীতে আমরা রিহ্যাব থেকে অনেক দেন দরবার সরকারের সঙ্গে করার পরে এখন কিন্তু যারা শিডিউল ব্যাংক, যেরকম মনে করেন এইচএসবিসি আছে বা ঢাকা ব্যাংক আছে কিংবা আপনার সোনালী আছে, জনতা আছে, তারাও কিন্তু এখন হোম ফাইন্যান্সিং এর দিকে এগিয়ে এসেছে, উইচ ইজ এ ভেরি গুড থিং। এবং আমাদের দেশে লং টার্ম ফাইন্যান্সিং যদি হোম ওনারদেরকে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা আছে যে সকলের জন্য আবাসন, এই সকলের জন্য আবাসন কিন্তু তখনই সম্ভব হবে যখন মানুষ দীর্ঘমেয়াদে তাদের এই বাড়ির টাকা বা ফ্ল্যাটের টাকা শোধ করার সুযোগ পাবে। ভাড়ার টাকায় বাড়ির মালিক করা সম্ভব যদি হোম লোনের ব্যবস্থাটা প্রচুর পরিমাণে করা যায় এবং লং টার্ম করা যায়। প্রথম দিকে আপনাদের হয়তো মনে আছে, এক সময়
ফ্ল্যাটের জন্য 5 বছরের লোন দিত, 5 বছরে কখনোই ফ্ল্যাটের লোন হয় না। এখন কিন্তু এটাকে আমরা 25 বছর পর্যন্ত করতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস যে সরকারের এর ব্যাপারে আরো নজর দিবেন, এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা রিহ্যাবের থেকেও কথা বলছি। একটা বিশেষ ফান্ডের ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করছি, যার মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী লোনের ব্যবস্থা কাস্টমারদের জন্য করা হবে বলে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, এবং খুব সম্ভবত এটা আমরা সাকসেসফুলি করতে পারব। শামসুল আলামিন, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, টাউনশিপ অথবা অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কথা বলবো, কিন্তু আপনি কি মনে করেন যে মধ্যবিত্ত তো এখন বিকশিত হচ্ছে, এই মধ্যবিত্তের নাগালে মধ্যে আপনি তো ব্যাংকিং স্কিমের কথা বললেন, যে স্কেজুল ব্যাংকিং ব্যাংক সেক্টরের কথা বলেন, স্কেজুল ব্যাংক আসলে যেই ইন্টারেস্ট রেটে লোন দেয় সেটি কি মধ্যবিত্তের নাগালের ভেতরে? তারা কি উৎসাহী হবে এরকম লোনটা নেওয়ার জন্য? দেখেন, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আমাদের দেশের ইকোনমি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দেশে কি হচ্ছে, 9% লোন দিচ্ছে। আই নো ইটস ভেরি হাই ইন টার্মস অফ হোম, স্পেশালি যদি আমরা অন্যান্য দেশের কথা চিন্তা করি, সেখানে 3, 3.5, 4% বেশি হোম লোনের ইন্টারেস্ট। কিন্তু আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে 9%-এর নিচে ব্যাংকগুলো লোন দিতে পারছে না। কিন্তু সেটাও কিন্তু কাস্টমার নিতে রাজি আছে যদি এটা দীর্ঘমেয়াদী হয়, সামথিং লাইক 30 বছর বা 35 বছরের দীর্ঘমেয়াদী যদি হয়, তাহলে কিন্তু তার ইএমআইটা কমে আসবে। সে 30,000 35,000 টাকার যদি ইএমআই চলে আসে, তখন কিন্তু উনি যে ভাড়ার টাকা দেন, সেই ভাড়ার টাকাতেই কিন্তু আমাদের কাস্টমাররা বাড়ির মালিক হতে পারবেন। আপনি একটা কথা বলেছেন মধ্যবিত্তের কথা, আমি রিয়েলি সরি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছিল, এটা আমাদের বিশাল ব্যর্থতা, আমার সেক্টরের জন্য একটা বিশাল ব্যর্থতা, যে আমরা কিন্তু মধ্যবিত্তদের জন্য সেরকম কোনো প্রোডাক্ট দিতে পারছি না। এফআর খান সাহেব যথার্থ বলেছেন যে আমাদের যে কস্ট অফ প্রোডাকশন, তার একটা মেজর কস্ট হচ্ছিল ল্যান্ড, এবং ঢাকা সিটিতে ল্যান্ডের যে স্কেয়ারসিটি এবং ল্যান্ড ওনাররা যে ধরনের দাবি করে থাকেন, তাতে কোনোভাবেই এই ল্যান্ড নিয়ে মধ্যবিত্তের জন্য প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। আমরা সরকারের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি যে ডেভেলপারদেরকে মধ্যবিত্তের জন্য বিশেষ প্রাইসে জমি বরাদ্দ দিতে হবে, যেখানে শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য প্রোডাক্ট তৈরি করা হবে। আপনার ন্যাশনাল হাউজিং এর প্রচুর জমি আছে, তারা যদি আমাদের সঙ্গে ছেড়ে যদি এই ডেভেলপমেন্ট গুলো করে, তাহলেই মধ্যবিত্তের জন্য প্রোডাক্ট তৈরি করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা হয়তো এই ব্যাপারটা নিয়ে আসলে আরো আলোচনা করব। ভারতের উদাহরণ আমরা টানতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ, পরবর্তীতে। আমি মাসিদ রহমান আপনার কাছে যেতে চাই। আসলে আমি যতটুকু বুঝলাম এখন পর্যন্ত আলোচনায়, যে ব্যাংক নির্ভরতা যেটা রয়েছে এই সেক্টরে, সেটা শুধুমাত্র কাস্টমারের এন্ডে, ডেভেলপারের এন্ডে ব্যাংকের নির্ভরতাটা কম এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারছি। এটা কি সঠিক, মানে সঠিক ইনফরমেশন? আপনাদের ডেভেলপাররা যারা, তাদের ব্যাংক নির্ভরতা কম, ব্যাংক লোন নির্ভরতা কম? অন কন্ট্রারি, আমার কাছে মনে হয় যে রিয়েল এস্টেট সেক্টরে শুধু ক্রেতা না, বিক্রেতা দুজনেই কিন্তু ব্যাংক নির্ভরতা মানে ইজ হিউজ। মাননীয় রিহাব সভাপতির কথা প্রসঙ্গে আমি একটু কথা অ্যাড করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে, স্পেশালি ঢাকার পার্সপেক্টিভে, আমরা নট অনলি উই আর পেইং হেভি, আমাদের যেই পরিমাণ ইন্টারেস্টে প্রজেক্টটা করা হল, যেই, আমার কথা শোনা যাচ্ছে? আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কোনো কারণে। হ্যালো, আপনার ইন্টারনেট, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনাকে দেখতে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। ওকে, তো কামিং ব্যাক টু মাই পয়েন্ট, যে বাংলাদেশের ল্যান্ডে যেই প্রাইসটা ঢাকা শহরে দিতে হয়, অ্যান্ড অন টপ অফ যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট 9% অ্যান্ড আবাভ, এখন তো 9%, সেইটা দিয়ে রিয়েল এস্টেট সেক্টরের কিন্তু নির্ভরশীলতা অপরিসীম। কারণ পুরাপুরি ক্যাশ ফাইন্যান্স রিয়েল এস্টেট ইজ ভেরি আনরিয়েলিস্টিক যদি আপনি স্কেলে যেতে চান, এবং সেই ক্ষেত্রে আপনার 9% ইন্টারেস্ট দিয়ে একটা প্রজেক্টকে ফিজিবল করে, প্রফিটেবল করে টাইমলি হ্যান্ড ওভার করা রিয়েল এস্টেট কোম্পানির জন্য কিন্তু বেশ দুরূহ হয়ে যায়। অন টপ অফ দ্যাট, এই সেক্টরটা এত ভোলাটাইল,
মানে ইন ট্রু সেন্স রিয়েল এস্টেট সেক্টর যেভাবে আপস এন্ড ডাউন আছে সেটাকে ব্যালেন্স করে এনে এই সেক্টরটাকে কন্টিনিউ করার জন্য আমাদের আসলে সরকার থেকে স্পেশাল ইনসেনটিভ দরকার দুই জায়গায়। এক, ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের এই মুহূর্তে কনস্ট্রাকশন ফেজে প্যান্ডেমিকের কারণে একটা ব্যাকলগ হয়ে গেছে। এই আমাদের যে ডিলে বা ইম্প্যাক্টটা এটা কিন্তু সামগ্রিকভাবে পুরা রিয়েল এস্টেট সেক্টর এবং এর সাথে সহযোগী সেক্টরদের উপরে প্রপোর্শনেট ভাবে ইম্প্যাক্টফুল। সরকার যদি আমাকে আগামী 2 বছরের জন্য একটা রিডিউসড অথবা রিভাইস রেটে ওয়ার্কিং ক্যাপিটাল গুলি নিউ ওয়ার্কিং ক্যাপিটাল যদি সাপোর্ট দেন যেটা ডাইরেক্টলি অন কনস্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন স্কেলটা বাড়াতে পারবো এবং এর সাথে সাথে এমপ্লয়মেন্ট এবং এর যে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি গুলি সবাই পজিটিভলি ইম্প্যাক্টেড হবে। সো আমাদের এই মুহূর্তে ইফ আই এম নট মিস্টেকেন 3 to 4 মিলিয়ন লেবার ফোর্স আছে রিয়েল এস্টেট সেক্টরে। সো দ্যাট ইজ ওয়ান পজিটিভ ইম্প্যাক্ট ক্যান হ্যাপেন যদি সরকার আমাদেরকে ডিপোজিট রেটে, যাতে আমি একটা ফর দ্য সেক অফ ডিসকাশন একটা রিডিউস রেটে, আমি স্পেসিফিক বলছি না, একটা রিডিউস রেটে যদি দেওয়া হয় আমাদের ওভারঅল ক্যাশ ফ্লোতে একটা এবং আমাদের কনস্ট্রাকশনে পজিটিভলি ইম্প্যাক্টেড হবে। একটা ছোট এক্সাম্পল দিই যে ইন্ডিয়াতে পোস্ট প্যান্ডেমিক একটা রিপোর্ট আসছে RW রাওয়াত, তারা বেসিক্যালি 26টা সেক্টরকে প্যান্ডেমিক ইম্প্যাক্টেড সেক্টর করেছে এবং তার মধ্যে একটা সেক্টর হলো রিয়েল এস্টেট সেক্টর। এবং ইন্ডিয়াতে রিয়েল এস্টেট সেক্টর ইজ স্ট্রাগলিং। সেখানে বলা হচ্ছে যে নট অনলি লোন শিডিউলিং বাট এট দ্য সেম টাইম ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে কিভাবে ইনসেন্টিভাইজ করা যায়, যে একটা রিডিউস রেটে যদি ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে আমাদের রিহাব সভাপতি যেটা বললেন যে এ লং টার্ম লোন, বি ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে একটা স্পেশাল রেটে যদি করা হয় তাহলে দে উইল বি এনকারেজ, দে ক্যান অ্যাকচুয়ালি অ্যাফোর্ড আ হোম অ্যাট আ রেন্টাল কস্ট। যে কোনো আজকালকার দিনে একটা ছেলে বা মেয়ে ঢাকা আরবান সিটিতে 25-26 বছর বয়স থেকে দে স্টার্টেড মেকিং এন ইনকাম। আমরা যদি ওই কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার এবং ইন্টারেস্ট রেটটা যদি কন্ডিউসিভ করতে পারি, we can actually encourage a new buyer group within the young age people. এবং I think that will overall আপনার সাথে আপনাকে একটু প্রশ্ন করতে যাচ্ছি, যেহেতু আমাদের প্রচুর দর্শক রয়েছেন এবং ইয়াং দর্শক, তাদের রিয়েল স্টেটের হয়তো ওরকম আইডিয়া নাই, নলেজটা একটু কম, কিন্তু তারা বাড়ি করতে চায়। এখন আপনি যে পয়েন্টটি বলছিলেন যে বাড়ি ভাড়া মতো দিয়েই আসলে বাড়ির ফ্ল্যাটের ওনার হওয়া যায়, ব্যাপারটা কি আসলে একটা ডাউন পেমেন্ট দিয়ে ওই একটা ফিনিশড যে ফ্ল্যাটটাতে আছে সেটাতে কি যে কেউ উঠে যেতে পারবে এবং মাসে মাসে আসলে সে বাড়ি ভাড়া, ধরে নিলাম বাড়ি ভাড়া দিত 30 থেকে 40 হাজার টাকা, সেই টাকাটাই কি তারা রিপেমেন্ট করবে, এরকম ব্যাপারটা কি এরকম? এভাবেই করা যেতে পারে অ্যাকচুয়ালি। আমি যদি একটা ইন্টারন্যাশনাল রেফারেন্স আনি, কানাডা বা আমেরিকার কথা বলি, যদি আপনি 1.5 লক্ষ 2 লক্ষ ডলার দিয়ে একটা বাসা, আপনার অ্যাকচুয়ালি মর্গেজ পেমেন্ট উইথ সার্ভিস ফিজ অ্যাকচুয়ালি অ্যারাউন্ড $1200 থেকে $1400, তার মধ্যে $300 থেকে $400 এবং রেন্টালও সেই ক্ষেত্রে ওরকম একটা বাসার এমনই হয়। এবং আমেরিকা বা ডেভেলপ কান্ট্রিতে একটা লোন রিপেমেন্ট স্কেজুল হয় 20 থেকে 15 থেকে 30 বছর, যেটা আবার ফার্দার রিস্কেজুল করা যায়। আমাদের যদি ফাইন্যান্সিয়াল সেক্টরগুলি একটু নিজেরা অগ্রসর হয়, আমরা যদি সম্মিলিতভাবে এই জিনিসগুলিকে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, আসলে আমাদের রিয়েল এস্টেট, আমাদের প্রাথমিক যে নিডটা অন্ন বস্ত্র বাসস্থান, থার্ড রিকোয়ারমেন্ট অফ ডিসেন্ট লাইভলিহুড, আমরা কিন্তু সবাইকেই এইভাবে ফ্যাসিলিটেট করতে পারি। আমি খুব স্ট্রংলি এই জিনিসটা বলতে পারি যে রিহাব এবং এর সদস্যরা যেই পরিমাণ অ্যাডভার্সিটির মধ্যে ব্যবসা করে এবং যেই পরিমাণ থিন মার্জিনের মধ্যে ব্যবসা করে, I must give credit to all the entrepreneurs for creating in surviving in this atmosphere. সেক্ষেত্রে যদি ব্যাংকিং সেক্টরের সাপ্লাই আমি একসাথে কাজ করি, আমরা শুধু সেক্টরটাকে এনহ্যান্স করতে পারবো না, আমরা একটা নিউ কালচার, নিউ গ্রুপ অফ বায়ারদেরকে এনকারেজ করতে পারবো who would be able to finance and own a property at a very young age, যেটা ডেভেলপ ওয়ার্ল্ডে সম্ভব। মাসিদ রহমান, আপনি আসলে একটা গভর্নমেন্ট সাপোর্টের কথা বলছিলেন। আমরা দেখলাম যে প্যান্ডেমিকের সময় গভর্নমেন্ট বেশ কিছু স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন। এইটাতে আসলে বাজেটের কথা পরে আসবো, আমি হয়তো এই পরের রাউন্ডে বাজেটের কথাটায় আসবো, বাজেটে কি আছে। কিন্তু এই স্টিমুলাসে আসলে এই সেক্টর, রিয়েল এস্টেট সেক্টরের জন্য কি আছে সেটি যদি খুব সংক্ষেপে বলেন। এবং আপনি ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলেছেন, তো ওয়ার্কিং ক্যাপিটালটা এটা কি অ্যাডিশনাল কোনো ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলছেন নাকি একেবারে নিউ একটা ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলছেন রিডিউস রেটে? আমি
আমি আসলে বলছি যে আগামী 2 বছরের জন্য একটা নিউ ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হোক, যাতে কনস্ট্রাকশন কাজে আমরা আরো বেশি ভাবে ইনভেস্ট করতে পারি একটা রিডিউস রেট। এই এই কনস্ট্রাকশনটা যদি আমরা অ্যাক্সেলারেট করতে পারি, এর সাথে আঙ্গাঙ্গি ভাবে জড়িত যে ইন্ডাস্ট্রিগুলি, রড, সিমেন্ট, বালু, পাথর, গ্লাস, ফিক্সচার, সবকটা ইন্ডাস্ট্রি কিন্তু পজিটিভলি বেনিফিটেড হতে পারে। মোর ইম্পর্টেন্টলি, এই ইন্ডাস্ট্রির সাথে যে 30 থেকে 40 লক্ষ লোক সরাসরি ভাবে জড়িত, তার এমপ্লয়মেন্টটা কিন্তু বাড়তে পারে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ইনক্লুডিং ইভেন ডিউরিং অল দ্য অ্যাডভার্সিটি, আমাদের ইকোনমি কিন্তু স্টিল একটা পয়েজড একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যথেষ্ট ভাইব্রেন্ট এবং গ্লোবালি কিন্তু অ্যাকনলেজ। আমাদের রিসার্চ সেক্টরটা যে যদি এই সাপোর্টটা পায়, আমরা কিন্তু অ্যাকচুয়ালি we can actually complement the overall growth of the sector. আমরা সবসময় যখন বাংলাদেশের গ্রোথ সেক্টরের গ্রোথ অ্যাক্সিলারেশনের কথা বলি, আমরা কিন্তু we look directly into the garment because it's an export sector. ইন্টারনাল যে ডেভেলপমেন্ট সেক্টর, সেখানে কিন্তু স্ট্রংলি আমাদের কনস্ট্রাকশন সেক্টরের একটা ইনভলভমেন্ট দ্যাট ইজ অনস্বীকার্য। ইট হ্যাজ বিন দ্য কেস এন্ড এখন কিন্তু আরো স্ট্রঙ্গার। ইভেন অ্যাট দিস প্যান্ডামিক, বসুন্ধরা সিমেন্ট হ্যাজ অ্যারেঞ্জ a 700 crore টাকা syndicated finance. That is the positivity of this industry. It is the positivity of the country. আমরা যদি এই জিনিসটাকে, মাননীয় সভাপতি রিহাবু নিয়ে আছেন, আমরা যদি সম্মিলিতভাবে একটা কাজ করতে পারি, তাহলে ব্যাংকিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আমরা যদি একসাথে কাজ করে একটা পলিসি করি, লং টার্ম পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি, ডেভেলপমেন্ট পলিসি এন্ড ল্যান্ড পলিসি, তাহলে আমার মনে হয় যে we should be able to provide a affordable housing. আপনার প্রশ্নে it is possible in Dhaka and in urban society. ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসব। চলে যেতে চাই তানভীর আহমেদ আপনার কাছে। আসলে আমরা এই আলোচনা থেকে যতটুকু আসলে এখন পর্যন্ত বুঝে নিলাম যে সাধারণত বাংলাদেশের যে প্রাইভেট সেক্টরের রিয়েল এস্টেট প্রজেক্ট গুলো হয়, সেগুলো জমির মালিককে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে ডেভেলপাররা বাস্তবায়িত করে, এবং জমির মালিকদের একটা প্রচন্ড রকমের চাহিদা থাকে, ক্রমবর্ধমান চাহিদা, যেটা আমরা বুঝতে পারলাম। জমির দাম তারা একটু বেশি করে চান, সেটা একটা কারণ। হয়তো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের যে কস্ট অফ ফাইন্যান্স, সেটা বৃদ্ধি পাওয়ার। কিন্তু আর তার সাথে সাথেও কিন্তু বলা হয়েছে যে, মাসিদ রহমান বললেন যে ব্যবসা করে যে আসলে টিকে আছে এন্টারপ্রেনাররা, এটাও অনেক বড় একটা মিরাকল বলা যেতে পারে। এই সেক্টরে যারা খুব ছোট ছোট ডেভেলপাররা রয়েছেন, আসলে যাদের আসলে খুব বেশি অনেক কিছু নীতিমালা মেনে চলতে হয় না, হয়তো এরকম আছে, তারা কি খুব কম দামে, মানে তাদের মধ্যে কি একটা খুব অসম একটা প্রতিযোগিতা হয় কিনা, যেই কারণে এই সেক্টরটাতে একটা অস্থিরতা বিরাজ করে? অবশ্যই কিছু, মানে যে জিনিসটা হয়, আমাদের তো একটা বিএনবিসি কোড আছে, যেটা ইমানত নির্মাণ বিধিমালা বলে। সেটার কমপ্লায়েন্স গুলা মেনে কাজ করার জন্য যদি আপনি চিন্তা করেন, সেগুলোর জন্য আপনার একটা সার্টেন প্যারামিটারস এর নিচে কস্ট অফ কনস্ট্রাকশনকে নিতে পারবেন না, কারণ আপনার একটা স্ট্রাকচারাল সেফটি ইন্টিগ্রিটি থাকে, একটা ফিনিশিং এর একটা ইন্টিগ্রিটি থাকে, এবং ক্লায়েন্টদের সাথে আমাদের একটা কমিটমেন্ট থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কোনো নাম নিতে পারবো না, বাট অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন এসএমএস এর মাধ্যমে আসে যে খুব, আমরা যে এলাকায় জমিগুলো অ্যাপার্টমেন্ট গুলো করছি, তার যে প্রাইস দিচ্ছি তার থেকে হয়তো হাফ প্রাইসে এই জমি দেওয়া হচ্ছে অ্যাপার্টমেন্ট। তো কিভাবে করে সেটা আমরা বলতে পারবো না, সেটা হয়তো আমি স্পেসিফিকলি পিন পয়েন্ট করতে চাই না, বাট অফকোর্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে হয়তো ওনাদের কোনো রকম কিছু থাকে যেটা ওরা কম্প্রোমাইজ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টেড কিন্তু হয় হলো গিয়ে ভিকটিম যারা হয়, তারা হলো কিন্তু বায়ার্সরা। বিকজ সবাই কিন্তু যেটা বলে প্রাইস সেন্সিটিভ, আমরা কিন্তু সবাই কিন্তু খুব প্রাইস সেন্সিটিভ। যেখানে স্পেশালি আপনি যখন চিন্তা করবেন যে একটা এরিয়া, কথার কথা মিরপুর, তো ওইখানে যদি আপনি দেখেন যে শেলটেক কথার কথা একটা 7,000 টাকা বানাচ্ছে, এবং পাশাপাশি আরেকটা নতুন ডেভেলপার ওখানে আসছে, অ্যাড দিয়ে দিচ্ছে যে 3-4 হাজার টাকায় এখানে স্কোয়ার ফিটে বেচতে পারছে। তো ওনারা কিন্তু অনেক সময় টেম্পটেড হয়, যারা নাকি রিসার্চ না করে ইনভেস্ট করতে চায়, যে টেম্পটেড আছে আমরা ওখানে গিয়ে ইনভেস্ট করি। আবার অনেকের এটাও হয় যে নতুন নতুন ডেভেলপারদেরকে খুব বেশি ব্যাকগ্রাউন্ড চেক না করে দিয়ে দেয় জমি, যে ওনাদের
কি ব্যাকগ্রাউন্ডটা কি, ওনারা কি আসলে সলিউবল নাকি, ব্যাংকের সাথে ওদের রিলেশনশিপ কেমন, ওদের হিস্ট্রি কেমন, এসব ক্ষেত্রে দিতে। এবং তাতে যেটা হয়, যেটা দুইটা এফেক্ট হয়। একটা হলো গিয়ে রিয়েল যারা কেনে বাড়িগুলা শেষ করতে পারে না, অনেক সময় এখনো দেখবেন অনেক জোট পড়ে আছে, ব্যাংক ফাইন্যান্স নাই, ফাইন্যান্স করতে পারছে না, যে বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট করতে পারছে না, 7 বছর 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে। তো এটা একটা হয়, ল্যান্ড ওনার অনেক ভুক্তভোগী হয়ে থাকে। এবং যারা কিনে, আপনি একটা অনেক আশা করে বাসা কিনেন, এবং যে কোনো বাসায় যেই সাইজেরই বাসা যেই শ্রেণীর মানুষই কিনুক না কেন, এটা কিন্তু মানুষের, এটা কিন্তু অনেকের লাইফ টাইম একটা সেভিংস করে এটা কেনা হয়, অনেক বিবেচনা, অনেক ফ্যামিলি ডিসিশন নিয়ে সবার সাথে কথাবার্তা বলে এত বড় একটা ইনভেস্টমেন্ট, যার যার যেই সাইজেরই ইনভেস্টমেন্টটা হয় না কেন, দ্যাট বিকামস আ লাইফ টাইম ইনভেস্টমেন্ট ফর দ্যাট পারসন। এইসব জায়গায় যখন এসে মানুষ একটা ধাক্কা খায়, তখন এটা ওনারা মেনে নিতে পারে না, অনেক সময় দে বিকাম আ ভিক্টিম। তার মানে বড় রকমের একটা ঝুঁকি এখানটায় রয়েছে। কিন্তু আপনি যেরকম ল্যান্ড ওনারদের কথা বললেন, ল্যান্ড ওনাররা তো অনেক সময় তারা যেই রকম বার্গেনিং করে, দেখা যায় যে মানে ভাগাভাগি যেই ব্যাপারটিতে থাকে, ধরে নিলাম যে যারা কমপ্লায়েন্স মেনটেন করে তারা বলে নিচ্ছে যে আমি আপনাকে এই ল্যান্ডটাকে অ্যাকুইজিশন করলে আমি আপনাকে 40% ল্যান্ড ওনারশিপ হয়তো থাকবে আপনার কাছে। কিন্তু কেউ কেউ হয়তো দেখা যায় যে 60% পর্যন্ত অফার করে বসতে পারে যে আমি ডেভেলপ করে দিচ্ছি, কিন্তু ল্যান্ড ওনারশিপের মধ্যে এত পার্সেন্ট চলে আসে। এই রেশিওটা আসলে সুষমতা কতটুকু, যেই রেশিওটা বজায় থাকলে আসলে মার্কেটে স্থিতি অবস্থা থাকে, একটা সাম্য অবস্থা থাকে, আর কোন পর্যন্ত আসলে ওই যারা একটু অস্থিতিশীল করে তুলছে মার্কেটটাকে, তারা আসলে কোন পর্যন্ত আসলে ল্যান্ড ওনারদেরকে অফার করে? তানভীর আহমেদ। জি দেখেন, যারা রেপিউটেড কোম্পানি আছে, যারা নাকি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে, যেরকম এফআর আঙ্কেল আছে, ওনাদের ওনাদের রিহ্যাবে কিন্তু ওনাদের মেম্বারশিপ ইজ নাম্বার 1, সো দ্যাট মিন্স দে ওয়্যার দ্য ফার্স্ট টু জয়েন দ্য রিহ্যাব মেম্বার। তারপরে আলমগীর আঙ্কেল আছে, ওনারা দে আর পায়োনিয়ার্স, 58 1950s এর থেকে বিজনেস করছে। সো আমরা যেরকম আছি 88 থেকে ব্যবসা শুরু করেছি, র্যাঙ্কস আছে, দে রেপিউটেড কোম্পানি। আমাদের কাছে কিন্তু একটা সার্টেন পর্যায় পর্যন্ত কিন্তু আমরা ল্যান্ড ওনারদের সাথে এগ্রি করতে পারি, যেটা নাকি অন্য অন্য ছোট কোম্পানিরা কি করে, ল্যান্ড ওনারদের কিন্তু অনেক দাবি দাওয়াজ থাকে। অফকোর্স ওনারা এটা একটা সারা জীবনের একটা সঞ্চয় করা জমি, হয়তো এটা ইনহেরিটেড করে আসছে বা এটা কিনে রেখেছিল অনেকদিন পরে, এটার উপর এখন ওনারা ব্যাংক করে দে উইল গেট এক্স অ্যামাউন্ট অফ মানি, তারপর ওইটাকে ওনারা বিভিন্ন ভাবে সঞ্চয় করবে বা এটাকে সেভিংস করে রেখে অন্য জায়গায় এটা দিয়ে ওনারা লাইফে চলবেন। তো এইটাই একটা ধারাবাহিকতা হয়ে থাকে। তো ছোট ছোট ডেভেলপারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গিয়ে দাবিগুলো খুব সহজ ওনারা মেনে নেয় ল্যান্ডটা পাওয়ার জন্য, তারপরে কিন্তু ডেলিভার করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তা না, আমাদের কিন্তু লাইক আই সেড যে আমরা যারা রেপিউটেড কোম্পানি আছে, আমরা কিন্তু ল্যান্ড ওনারদের সাথে রেশিওটার ক্ষেত্রে একটু বলবো, এটা একটু বলি না, আমরা কিন্তু ল্যান্ড ওনারদের সাথে যখন বসি, আমরা কিন্তু আগে ওনাদেরকে একটা ওভারঅল সিনারিও বুঝাই, বিকজ আমাদের সাথে কিন্তু ইন্টিগ্রিটি একটা সুনামের সাথে ব্যবসা করার যেই ট্রেন্ডটা, ওইটা কিন্তু আমাদেরকে বজায় রাখতে হয়। তা নাহলে কিন্তু 84 থেকে বিটিআই, 88 থেকে শেলটেক, আঙ্কেলদের 90s এর থেকে এই শামসুল আলমিন গ্রুপ, র্যাঙ্কস, ওনারা টিকে থাকতে পারতো না, বিকজ একটা ল্যান্ড ওনারের কাছ থেকে বিল্ডিং নেওয়ার পরে কিন্তু আমাদের অনেক কমিটমেন্ট থাকে। প্রথমে হয় আমাদেরকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় যে আমরা সার্টেন কোয়ালিটির জিনিসপত্র দিতে হয় আমাদের, সেটা আমরা কখনোই কম্প্রোমাইজ করতে পারি না। এবং রিয়েল এস্টেট প্রজেক্ট কিন্তু আপনি লুকায় রাখতে পারবেন, এটা কিন্তু একটা ওপেন কনস্ট্রাকশন সাইট, এখানে যে কেউ যেতে পারবে এবং এটাকে ভেরিফাই করতে পারবে, ঠিক আছে? সো আমাদের আমরা ওইখান থেকে মুখ সরতে পারি না। 2 নাম্বার যেটা হয়, আমাদের সেফটির একটা ইন্টিগ্রিটি থাকে, আমাদের ইমানত নির্মাণ বিধিমালা, ফায়ার অ্যান্ড সেফটি, রাজুকের বিভিন্ন রকমের কোড, সবকিছু মেনে কাজ করতে হয়। তো সেটার ক্ষেত্রে আমাদের একটা কস্টটা বেশি হয়ে যায়, এটা আনঅ্যাভয়েডেবল কস্ট, এই কস্টগুলো আমাদের থাকেই। তারপরে আপনি যেটা থাকে হলো কি, আমরা যদি কোনো কারণে ডেডলাইন মিস করি, সেটা স্বাভাবিক, হতেই পারে, সব সময় যে অন টাইম প্রজেক্ট ডেলিভারি দেওয়া যায় তা না, যেরকম প্যান্ডেমিকের কারণে দিতে পারছি না, বাট দিস ইজ অ্যান এক্সেপশন। বাট নর্মাল কেসে হলো আমরা কিন্তু তাদেরকে কম্পেনসেট করি, এবং নট অনলি ফর মুখে বলা কম্পেনসেট, এগুলো কিন্তু দলিলে লিখিত থাকে, এবং আমাদের কিন্তু কম্পেনসেট করতে হয় আমাদের। সো একটা প্রজেক্ট ফিজিবল করতে হলে আমরা সাধারণত চেষ্টা করি
যে 50-50 রেশিওতে নিতে এবং একটা উইন-উইন সিচুয়েশনে যেখানে ল্যান্ড ওনারেরও লাভ হবে এবং আমাদেরও লাভ হবে। এবং আমরা যেটা বোঝানোর চেষ্টা করি যে জমিটা দেওয়ার পরে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটা আমাকে দিয়ে দেওয়া হয় জমি, তার মানে ফর দ্য মোমেন্টারি পিরিয়ড অফ টাইম 4 থেকে 5 বছর ওই জমির মালিক কিন্তু পাওয়ারটা আমাকে দিয়ে দেওয়া হয়। এই পাওয়ারটা কিন্তু ওনাকে বুঝাই দিতে হলে একটা রেপুটেড কোম্পানিকে দেওয়াই উত্তম। এবং সেটার ক্ষেত্রে সবসময় প্রাইস বা টাকা পয়সা নিয়ে চিন্তা করাটা দরকার না, টাইমলি হ্যান্ড ওভার হলে উনি যদি একটা 5 কাঠায় যদি 10টা ফ্ল্যাট হয় তাহলে ওনার 5টা ফ্ল্যাট তো ওনার পেতে হবে। সেইটা ডেলিভারি দিতে হলে কিন্তু একটা রেপুটেড ক্লায়েন্ট ল্যান্ডিং ডেভেলপারের কাছে গেলে ওনারা সবসময় স্বাস্থ্যবোধ ফিল করবে, এটাই আমি মনে করি। তানভীর আহমেদ, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি শামসুল আলামিন আপনার কাছে। খুবই পপুলার একটি প্রশ্ন, ডিউরিং লকডাউন বা গত 6 মাসে আলোচনা হয়েছে। সবার একটি ধারণা ছিল যে লকডাউনের কারণে যে অর্থনৈতিক একটা স্থবিরতা, সেই স্থবিরতার কারণে যে কোনো ধরনের মন্দা তৈরি হতে পারে এবং যারা বায়ার সেই সংখ্যা কমে যেতে পারে। সো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের বায়ার যদি কমে যায়, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের প্রাইসও কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই পপুলার মতবাদটাকে কি আপনি সমর্থন করেন বা আসলে কি তাই হবে? বা ধরে নিলাম যে একটা যারা ডেভেলপার তারা একটা প্রজেক্টে অলরেডি ফ্ল্যাট বিক্রি করা শুরু করেছে, একটা রেটে তারা বিক্রি করছে, বেশ কিছু ফ্ল্যাট বাকি আছে। এখন বাকি ফ্ল্যাট গুলো রিডিউস রেটে বিক্রি করাটা আসলে যুক্তিযুক্ত কিনা, কনসিডারিং যে তারা অলরেডি আরো কিছু মানুষের কাছে একটু হায়ার প্রাইসে হয়তো কমিট করে ফেলেছে। ওভার টু ইউ। মানে দাম কমছে কিনা ফ্ল্যাটের? আচ্ছা, প্রথমে আগে দাম কমার আগে আমি একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথাটা বলি। অ্যাকচুয়ালি প্যান্ডেমিক আমাদের দেশে হিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার যেভাবে প্যান্ডেমিককে ট্যাকেল করার চেষ্টা করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ এ ডেভেলপার আমাদেরকেও কিন্তু উনি কনসিডার করেছেন। মার্শিদ যে কথাটা বলেছেন আমি তার সঙ্গে একটু অ্যাড করি, সেটা হচ্ছিল যে আমাদেরকে কিন্তু একটা স্টিমুলাস প্যাকেজ অলরেডি সরকার অফার করেছেন এবং সাম অফ মাই মেম্বার্স আর অলরেডি স্টার্ট এনজয়িং দ্যাট প্যাকেজ। সেটা হচ্ছিল আমার যা ওয়ার্কিং ক্যাপিটাল আছে সেই ওয়ার্কিং ক্যাপিটালের আপ টু 30% পর্যন্ত আমি অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল নিতে পারবো। সেখানে যে ইন্টারেস্ট রেট সেটার 5% সরকার ভর্তুকি দিবে। সো বেসিক্যালি আই এম পেইং 4% সরকার ভর্তুকি দিবে, 5% আমাকে পেমেন্ট করতে হচ্ছে। আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ফ্রম প্রাইম মিনিস্টার। আর অ্যাকচুয়ালি উনি আমাদেরকে যেভাবে সাহস জুগিয়েছেন, উনি ন্যাশনালি যে বক্তব্যগুলো দিয়েছেন, টিভি এবং ইলেকট্রনিক মিডিয়ায় উনি এসে এই প্যান্ডেমিকের সময় উনি আমাদেরকে যে যে ভরসা দিয়েছেন, অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেই ভরসার উপরেই অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। আজকে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি, আমরা অফিস করা শুরু করেছি, আমরা কনস্ট্রাকশন সাইট চালু করেছি। এগুলো কিন্তু সরকারের একটা দৃঢ়তা এবং সরকারের যে একটা মানে যে স্ট্রং একটা উইলিংনেস ছিল যে ইয়েস উই গোয়িং টু ফাইট দিস প্যান্ডেমিক, এবং সেটা কিন্তু তারা করতে সক্ষম হয়েছে। এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এদেশের মানুষের পাশে ওনারা যেভাবে দাঁড়িয়েছেন এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নাও এখানে আমাদের তানভীর একটা কথা বলেছে যেটা ভেরি ট্রু, সেটা হচ্ছিল কি যে আমাদের ল্যান্ড ওনাররা এবং কাস্টমাররা অনেক সময় প্রাইস সেন্সিটিভের কারণে দেখা যাচ্ছে যে জেনে না রিসার্চ করে না মানে এটার ব্যাকগ্রাউন্ড চেক না করে অনেক সময় প্রজেক্টগুলো বা তাদের ল্যান্ডগুলো এমন কোম্পানিকে দিচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নাই বা যারা প্রজেক্ট আদৌ কমপ্লিট করতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ আছে। কিন্তু ওই তাদের দাবি দাওয়াগুলো যেহেতু তারা মেনে নিচ্ছে এই কারণে তারা ওইখানে দিয়ে দিচ্ছে। এবং আমি রিহ্যাবের প্রেসিডেন্ট আছি প্রায় 5.5 বছর। এই 5.5 বছরে আমি এই ধরনের বহুত কেস আমাকে সমাধান করতে হয়েছে রিহ্যাব থেকে। এবং মেজর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছিল ডিউ ডিলিজেন্স না করে ল্যান্ড ওনাররা এই ল্যান্ডগুলো দিয়েছে, অথবা ডিউ ডিলিজেন্স না করে কাস্টমার প্রজেক্ট কিনেছে
উইদাউট নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডেভেলপার। তবে সময় পরিবর্তন হয়েছে, এখন কিন্তু ল্যান্ড ওনাররা সহজেই যাকে তাকে তার ল্যান্ড দিবে না, বিকজ ওভার দ্য লাস্ট 10 years দে হ্যাভ বার্ন দেয়ার ফিঙ্গার্স, এবং তারাও এই তাদেরও ভিতরে সেই সচেতনতা এসেছে। অ্যাট দ্য সেম টাইম কাস্টমারের বেলাও তাই, অনেকেই এই এই ভুক্তভোগী হয়ে এখন কিন্তু যার তার কাছ থেকে বা সাইনবোর্ড দিয়েই অ্যাপার্টমেন্ট বিক্রি করা সম্ভব হচ্ছে না, এবং প্রপার ডিউ ডিলিজেন্স না করে এখন কাস্টমারও কিনতে চাচ্ছে না। এই কারণে আমি আমার মেম্বারদেরকে বলি যে আপনার রেপুটেশন যদি আপনি তৈরি করতে না পারেন, আপনি যদি বিল্ড করতে না পারেন, তাহলে এই ব্যবসায় আপনার পক্ষে টিকে থাকা আর সম্ভব হবে না। আগের সেই মার্কেট আর আজকের সেই মার্কেট এক নয়। আজকে থেকে 20 বছর আগে ডেভেলপার মানে যারা ছিল, আজকে 2020 সালের ডেভেলপার কিন্তু এক নয়। ফলে আপনাদেরকে চিন্তা ভাবনা করে এই ব্যবসায় টিকে থাকতে হলে আপনাদেরকে রেপুটেশন বিল্ড করতে হবে, আপনাদেরকে এনাফ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ থাকতে হবে টু রান দিস বিজনেস। জনাব শামসুল আলামিন, আপনাকে ধন্যবাদ। এফার খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে নিতে হবে। আপনার কাছে প্রশ্ন, জনমনে ধারণা আছে প্যান্ডেমিকের কারণে ফ্ল্যাটের দাম কমতে পারে, আসলে কি কমতে পারে? জি, অ্যাকচুয়ালি অনেক আলোচনা হয়ে গেল, সেগুলিতে আমি আর যাব না, বাট আমি জিস্টে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে রিহ্যাবের প্রেসিডেন্ট আছেন, যিনি আমার খুবই ক্লোজ। আমি নিজেও রিহ্যাবের সঙ্গে একদম, যেটা তানভীর সাহেব বলেছেন, যে রাইট ফ্রম দ্য ইনসেপশন অফ রিহ্যাব জড়িত। তো রিহ্যাবের একটা বিরাট সাকসেস আসছে, সেটা হচ্ছে যে এবার অপ্রদর্শিত বলছি আমি, অপ্রদর্শিত আয় যেটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা যাবে। অ্যাবাউট 18 বছর চেষ্টা করার পর মানে এই জিনিসটা আসছে। তো 12 বছর চেষ্টা করার পর। তো বিশেষ করে কোন পয়েন্টে, যেটা এটা একবার মেনে নিলে পরে এনবিআর, আর এটা কোনো সেকেন্ড কোশ্চেন করা হবে না, এটা কোনো অথরিটি কোনো কোশ্চেন করবে না। তো সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আসতে আরম্ভ করেছে, কিংবা খোঁজ খবর নিচ্ছে এনবিআর এবং নানা জায়গায়। এটা আমাদের অলওয়েজ ওনাদের সাথে কথাবার্তা হয়, আমরা জানি। প্রথমে আমি শামসুল আলামিন সাহেবকে এবং রিহ্যাবকে এই ব্যাপারে আমার কংগ্রেচুলেশন জানাচ্ছি, এর আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি। উনি সবসময় এরকম জিনিসগুলিকে আলটিমেটলি গিয়ে সাকসেসফুল হয় অনেক বললে পরে। প্রাইস বাড়বে না কমবে সেটা ইজ এ ভেরি ডিফিকাল্ট, যে আমি ঘাট করে বলে দিলাম, বাট আই ক্যান টেল দ্য কনটেক্সট অনলি, কি কনটেক্সে আছে। এখন যে প্রাইস আছে, আমি মনে করি অ্যাকচুয়ালি যে সেই প্রাইসটা আরো বায়ার আসতে থাকবে, এবং সেই প্রাইসটা যেহেতু কনস্ট্রাকশন কস্ট বাড়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে, প্রাইস তো কমার আমি কোনো চান্স দেখছি না, বরং প্রাইস বাড়ার চান্স দেখছি আমি। বিকজ এনারা যখন মার্কেটে আসবেন, এখনো কিন্তু এনারা পুরোপুরি আসেন নাই, তখন ডিমান্ডও বেড়ে যাবে। ডিমান্ড বাড়লে পরে সাপ্লাই সাইডে যদি সাপ্লাই জিনিস থাকে এবং সেখানে যদি কস্ট বেড়ে যায়, তাহলে তো অ্যাটলিস্ট প্রাইস স্টেবল থাকলেই খুব ভালো। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি প্রাইস কমার কোনো সম্ভাবনা দেখছি না। কেউ কেউ হয়তো একটু প্যানিক হয়ে প্রাইস কমিয়ে দিতে পারেন, কিন্তু তানভীর সাহেব একটু আগে যেটা বলেছেন যে অনেকে জমি নিয়ে নেন, যে প্রথম ইনস্টিংক্ট গ্রিডটা সামলাতে পারেন না, যে এত কোটি টাকা বেশি দেবো, আমি দিচ্ছি 2 কোটি টাকা, আর একজন দিচ্ছে 4 কোটি টাকা। সো ডিফারেন্স অফ 2 কোটি টাকা ইজ এ বিগ অ্যামাউন্ট। আচ্ছা, আগে তো পেয়ে নি, তারপরে গিয়ে বিপদ কি হলো না হলো, ওটা যতই বোঝানো যায়, ওনারা ল্যান্ড ওনাররা এটা ইয়ে করতে চান না। তো তারা কিন্তু ওই বেশি দামে নিয়ে আবার কম দামে বিক্রি করলে কি অবস্থা হয়, অলরেডি এটা প্রুভেন। আমি কোম্পানির নাম বলবো না, বাট ইট ইজ প্রুভেন। ইভেন এস্টাবলিশড কোম্পানি, গুড ইন্টেনশনস, বাট দে কুড নট ফিনিশ প্রজেক্টস ইন ইয়ার্স। 2.5-3-5 বছর হয়ে গেছে, প্রজেক্ট স্টার্টই করতে পারি এরকম আছে। সো ইন ওয়ান সেন্টেন্স, ইফ ইউ সে হোয়াট উই ফিল, যে প্রাইস এখন না কমানি, ইমিডিয়েটলি অ্যাটলিস্ট না কমানির চান্স বেশি, তবে অদূর ভবিষ্যতে প্রাইস কিছুটা বাড়ারও চান্স আছে। বিকজ আমাদের সাস্টেন করতে হলে পরে নানান কস্ট বেড়ে যাচ্ছে, আমরা কমপ্লায়েন্স করছি সবকিছুর সঙ্গে। প্রাইস কমানোর একমাত্র উপায় হচ্ছে কাটিং কর্নার্স,
যতই আমরা বলি যেটা ওপেন ইন্ডাস্ট্রি যত কিছু হোক, তারপরে কাটিং কর্নার্সের অনেক উপায় রয়ে গেছে, যেটা অ্যাটলিস্ট এখানে যারা আছেন এবং আমাদের সমকক্ষ যারা আছেন কোনোদিনই তারা করবেন না। উইল লিভ দ্য বিজনেস, বাট উই উইল নেভার ডু দ্যাট। অ্যান্ড উইথ দ্যাট প্রমিস, আমাদের কোয়ালিটি যদি ঠিক রাখতে হয়, স্পেসিফিকেশন যদি ঠিক রাখতে হয়, আমাদের কস্ট কমানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং প্রফিট মার্জিন কমিয়ে আনার পরেও প্রাইস ঠিক রাখা যেতে পারে, বরং বাড়তে পারে, কিন্তু আমি মনে করি না যে প্রাইস কমবে। এটাই আমার কনক্লুসিভ স্টেটমেন্ট, বাট এটা ভ্যারি করতে পারে অফকোর্স। আমাদেরকে জানাবেন যে এই বাজারে গুলোর দাম বেড়ে যাচ্ছে। আপনি অলরেডি বলেছেন, আমাদের বক্তারা বলেছে যে যে স্টকটা ছিল আসলে স্টকটা শেষ হয়ে যাচ্ছে। এটা হয়তো ইম্পোর্ট করতে হতে পারে। এখন এই প্যান্ডেমিকের কারণে হয়তো ইম্পোর্ট যেই কস্টটা সেটা বেড়ে যেতে পারে। আবার হয়তো একটা সময় স্থিতি অবস্থায় চলে আসবে যখন হয়তো ইম্পোর্ট কস্ট আবার কমে যাবে। ধরে নিলাম যে যেই সুবিধাটার কথা বলা হয়েছে যে এনবিআর হয়তো যেই সুবিধাটা দিতে পারে, সেই সুবিধাটা যদি মার্কেটে না থাকে, ধরে নিলাম যে ওই ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না, রেগুলার যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটাই আছে, সেই ডিমান্ডটাকে কেটার করার জন্য যারা ডেভেলপার তারা এখনকার প্রজেক্টটা যেন কস্ট অফ ফান্ডটা বেড়ে না যায়, এর জন্য প্রজেক্টগুলো কি বন্ধ রাখবে বলে আপনি মনে করেন? প্রজেক্টের কাজগুলো? না, আমাকে জিজ্ঞেস করছেন? জি জি, আপনাকে জিজ্ঞেস করেন। না, অবশ্যই বন্ধ রাখবে না। এটা একটা ভুল ধারণা যে প্রজেক্ট ডিলে করলে পরে কস্ট সাশ্রয় হয়। প্রজেক্ট ডিলে করলে পরে কস্ট আরো বেড়ে যায়, কোম্পানিরও লস হয়, ইন্ডিভিজুয়াল বায়ারেরও লস হয়। আমি তো ওই সেগমেন্টটাকে খুব কম, একটা ছোট সেগমেন্ট, এটা তো বেশি দিন থাকবে না, আপনি যেটা আমি বললাম। কিন্তু রেগুলার বায়ার যারা আছেন এবং রেগুলার ভাবে যারা কিনবেন, তাদেরকে ধরেই আমি বলছি যে কস্ট ঠিক রাখা কিংবা কমানোর একমাত্র উপায় হচ্ছে কমিউনিটি বেসড প্রজেক্ট, অর্থাৎ আমরা গেটেড কমিউনিটি যেটাকে বলি, যে একটা বড় এলাকার ভিতরে অনেকগুলি বিল্ডিং থাকবে এবং সেখানে অনেকগুলি ফ্যাসিলিটি থাকবে। আমাদের নিউ লাইফের যে কনসেপ্টগুলি যেখানে ইমপ্লিমেন্ট করা যাবে এবং সেখানে আমাদের হায়ার ইনকাম, মিডল ইনকাম কিংবা মিডল গ্রুপের কাস্টমারদের ক্যাটার করা যাবে, সেখানে আপনার জমির প্রপোর্শনেট কস্ট ন্যাচারালি কমে আসবে। এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি সবাই মিলে এটা ল্যান্ড ওনারদের বোঝাতে। গভর্নমেন্ট থেকে তো পাওয়া যায়নি, আর কোনোদিন যাবে কিনা জানিও না। তো আমরা যতই বলি যাই হোক, এটা হয়তো রিয়া প্রেসিডেন্ট চেষ্টা করলে কোনো একদিন পাওয়া যাবে। তো তার আগ পর্যন্ত আমরা ওই কমিউনিটি বেসের উপরে এখন জোর দিচ্ছি, যেখানে স্ট্যান্ডার্ড কোনো মতই কমবে না, লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে বরং। অ্যান্ড দ্যাট ইজ দ্য নিউ লাইফস্টাইল অ্যান্ড নিউ কাইন্ড অফ অ্যাপার্টমেন্ট স্টাইল, বলবো না আমি, লিভিং আমি বলতে যাচ্ছি। সেটা করলে পরে আপনি আলটিমেটলি অ্যাটলিস্ট আমাদের এই প্রাইসটা স্টেবল একটা পর্যায়ে নিয়ে আসা যাবে আবার। এবং সেখানে আপনার যে এক্সট্রা ফ্যাসিলিটি করার কথাগুলি বলছি সেগুলি তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে হোম অটোমেশন এখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়ে সারা দুনিয়ায় চলে আসছে। এবং সেটা যে লাক্সারি তা না, কিন্তু দ্যাটস নট এ লাক্সারি। এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে দুজন একসঙ্গে, ছোট অ্যাপার্টমেন্ট কিনেছে, তারা বন্ধ করে চলে গেল, ফিরে আসলে পরে কে খুলে দেবে দরজা? এর ভিতরে ছুটা যে মেয়েড আছে সে পার্ট টাইম এসে কাজ করে চলে গেল, উনি বাইরে থেকে দরজা খুলে দিলেন, দরজা বন্ধ করলেন। এই ধরনের ফ্যাসিলিটিগুলি দিতে হবে আমাদের। আর সেকেন্ডারি মার্কেটের উপরে একটা আমি বিশেষ অনেক দিন থেকে জোর দিয়ে আসছি। আমি রিয়া প্রেসিডেন্টকে আবার অনুরোধ করবো যে সেকেন্ডারি মার্কেটের রেজিস্ট্রেশন কস্টটা যাতে একটা অন্য স্কিমে হয়, তাহলে ইয়াঙ্গার ফোকাস যারা বায়ার লাইক 35 to 40, ম্যাক্সিমাম 45, ওনারা অ্যাটলিস্ট সেকেন্ডারি মার্কেটে কিনতে পারেন। কিন্তু রেজিস্ট্রেশন কস্ট ওই এখন আগে 15-16 ছিল, এখন একটু কমেছে, বাট কমে আসার পরও ওই অত কস্ট পড়ার পরও ওনারা ওটা অ্যাফোর্ড করতে পারেন না। তো সেই দিকটায় যদি সরকার একটু আমাদের দিকে সুনজর দেন এবং রিহ্যাব থেকে যদি এটাকে আরো বারবার করে বলা যেতে পারে, জাস্ট লাইক একটা পুরান গাড়ি আর নতুন গাড়ির ভিতরে একটা তফাৎ থাকতে পারে, কিন্তু একটা পুরান বাড়ি আর নতুন বাড়ির ভিতরে কিন্তু এরকম তফাৎ নাই। একটা বাড়ির বয়স হলো 50 বছর ধরে নেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি ইট ইজ লাইক 100 years। আপনি ইভেন কলকাতায় গেলেও দেখবেন 100 বছরের পুরানো বাড়ি আছে, ইংল্যান্ডে তো বটেই। তো কাজে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাপার্টমেন্ট 15-20 বছর পরে কেনা কোনো অসুবিধাই নাই, এটাকে কমপ্লিটলি সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। অ্যান্ড দ্য নিউ
young couple will be very happy with their small children and family. তারপরে যখন তাদের ইচ্ছা হলো আরো সামর্থ্য বাড়লো, তারা 5-7 বছর পরে এটা চেঞ্জ করে আরেকখানে চলে গেলেন। And even developing countries ও এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে, ইনক্লুডিং থাইল্যান্ড সহ একদম আশেপাশের দেশ হচ্ছে এবং ইন্ডিয়া সহ। সো আমি মনে করি যে প্রাইসের কথাটাও বললাম, সেকেন্ডারি মার্কেটের কথা বললাম, রেজিস্ট্রেশন কস্টও রিহ্যাবের অনেক চেষ্টায় কিছুটা হলে কমেছে, বাট নট সাবস্টেন্সিয়াল। 2-2.5% কমেছে, আরো কমানো উচিত, বিকজ আশেপাশের দেশে অ্যাকচুয়ালি এটা 5-6%। এটা কিন্তু একটা বিরাট পেইন পয়েন্ট কাস্টমারের জন্য, যেই জন্য প্রাইসের থেকেও অ্যাকচুয়ালি এটা বড় পেইন পয়েন্ট আমাদের জন্য। ইরফান খান, আমরা আবার আসবো, চলে যেতে চাই তানভীর আহমেদ আপনার কাছে। আমরা কথা বলছিলাম আসলে সেকেন্ডারি মার্কেট নিয়ে, সেকেন্ডারি মার্কেটের সম্ভাবনা কতটুকু এবং ওভারঅল রেজিস্ট্রেশন কস্ট আসলে বেশি হওয়া, মানে এই রেজিস্ট্রেশন কস্ট নিয়ে যদি আপনি কিছু বলেন, সেটা নিয়ে আমাদের কি করণীয় আছে। আপনার মাইক্রোফোনটি আনমিউট করে নিতে হবে। আমাদের প্রথমত সেকেন্ডারি মার্কেট, এখানে একটা অনেক বড় পটেনশিয়াল আছে আমাদের, যেটা এফআর খান আঙ্কেল বলেছে, সেটা হলো, এবং ওনারা কিন্তু নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যে বিটিআই ব্রোকারেজ নামে ওনারা চালু করেছে, ওয়ের দে আই থিঙ্ক অপারেট দিস, খালি ওনাদের ফ্ল্যাট না, বিভিন্ন টাইপের ফ্ল্যাট ওনারা বেচা কিনা করে সেকেন্ডারি মার্কেট। এবং মানে আপনি যদি ঢাকার কনটেক্সটে চিন্তা করেন, 2 কোটি মানুষের প্রায় কাছাকাছি 2 crore মানুষ এরাউন্ড এখানে থাকে, এবং 15,000 ফ্ল্যাট, আলমগীর আঙ্কেল আরো বেশি ভালো বলতে পারবেন রিহ্যাবের স্ট্যাটিস্টিক, অ্যারাউন্ড 15,000 ফ্ল্যাট অনলি প্রাইভেট আমরা ডেভেলপারস সাপ্লাই করতে পারি। তারপরেও তো মানুষের একটা চাহিদা থাকে কেনা। সো এই চাহিদাগুলো কিন্তু বেচা কেনা এই অ্যাডিশনাল সেকেন্ডারি মার্কেটের থ্রু থেকে করতে পারে। বাট অবশ্যই যেটা বলেছেন যে রিয়েল এস্টেট সেকেন্ডারি, মানে একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আর একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটের মধ্যে তো অনেক কিছু পার্থক্যতা থাকে, বিল্ডিং এর এজ থেকে শুরু করে এটার ভ্যালুয়েশন বলেন, এটা ডেপ্রিসিয়েশন বলেন, সব। সেই ক্ষেত্রে যখন একটা বায়ার কিনবে, তখন তো ওনারও একটা he or she, that person needs a motivation to buy that flat. So one of them could be a lower registration cost. So এখন যেটা আমাদের রেজিস্ট্রেশন কস্ট আছে, সেটা it varies between somewhere between 13 to আগে ছিল 13 to 15%, 13.5 থেকে 15.5%, যেটা নেমে এসেছে 10.5 থেকে 13% ডিপেন্ডিং অন এরিয়া। সো এই সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে এটা দিলে it will not work, definitely না। সো এটার জন্য একটা আলাদা করে অ্যাডেড ইনসেনটিভ দেওয়া উচিত যারা ক্রেতারা, এবং সেটার জন্য রিহ্যাব আছে, এবং রিহ্যাবের প্রতিনিধি আলমগীর আঙ্কেল আছে। So he could advocate for all of us, এবং এটার ক্ষেত্রে রিয়েল এস্টেটের যেটা হবে হলো, অলরেডি তো আমরা 7% ডিরেক্টলি কন্ট্রিবিউট করছি জিডিপিতে। সো এটা যদি এই মার্কেটটা যদি ওপেন হয়ে যায়, তাহলে এটা থেকে আরো রেভিনিউ জেনারেট হবে, এবং এটা সরকারের ট্রেজারিতেই ডিপোজিটেড হবে, সো ইন দ্য ফর্ম অফ ট্যাক্স বলেন, রেজিস্ট্রেশন বলেন, ভ্যাট বলেন। সো এটা ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ the enterprise and the economy. So that works for all of us. জি, তানভীর আহমেদ, আপনাকে ধন্যবাদ। মাসিদ রহমান, আমি আপনার কাছে চলে যেতে চাই। এফআর খানের সাথে কথা হচ্ছিল, উনি জানালেন যে এই মার্কেটে হয়তো একটা প্রাইস কারেকশন অলরেডি হয়েছে, সামনে বাড়তেও পারে ডিমান্ড যদি বাড়ে। আপনার কাছে আসলে আমার যে প্রশ্নটি, সেটি হচ্ছিল যে আমাদের পুঁজিবাজার এখন আর সাধারণ বিনিয়োগকারীদের তেমন একটা আকর্ষণ করে না আসলে। তো এই আবাসন খাতটা আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কেমন সম্ভাবনা তৈরি করছে? মাসিদ রহমান, আমি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে, আমি আবার ওনার কাছে সংযোগ করে ফিরে আসব। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রিহ্যাব। আমি একটু ওয়েট করি। জি, মাসিদ রহমানকে আমরা কানেক্ট করতে পেরেছি। আপনি আমার প্রশ্নটি কি শুনেছেন? না, আমি আপনার প্রশ্নটা শুনিনি, আপনি একটু আমাকে আবার যদি বলেন। আমার প্রশ্নটি ছিল যে আসলে সাধারণ বিনিয়োগকারীদের যে আস্থাটা, সেটা পুঁজিবাজার থেকে হারিয়ে গেছে বিভিন্ন কারণে। তো সাধারণ বিনিয়োগকারী হিসেবে আবাসন খাত আসলে কেমন সুবিধাজনক,
বা কিভাবে এটা কি আসলে আকর্ষণীয় কিছু অফার করতে পারে কিনা সাধারণ জনগণকে, সাধারণ বিনিয়োগকারীকে? আজকে পেপারটা কোট করি যে পুঁজিবাজার থেকে মানে আস্থা কমে গেছিল। আমাদের কিছুটা টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে, আমরা মাসিদ রহমানকে হয়তো সংযোগ করে নেব, ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি নেব। চলে যেতে চাই শামসুল আলামিন আপনার কাছে। আমরা আসলে বারবার বলছিলাম যে অ্যাফোর্ডেবল হাউজিং, টাউনশিপ বা কমিউনিটি বেইজ যেই রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, সেই জায়গাটায় আসলে আমাদের চলে যাওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের কাছ থেকে কি কি ধরনের আশ্বাস আপনারা পেয়েছেন, কি কি চাহিদা আপনাদের আছে, বা এই ক্ষেত্রে পাবলিক প্রাইভেট জয়েন্ট ভেঞ্চারে কোনো ধরনের কোনো কিছু করা যায় কিনা, সেখানে মানে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ব্যবস্থায় যারা জড়িত রয়েছেন তারা প্রথম থেকে কিভাবে জড়িত থাকতে পারেন, এবং এটাকে একেবারে যেটা বারবার বলা হচ্ছিল আপনিও স্বীকার করেছেন যে এই আবাসন খাতটা আসলে কেটার করে হচ্ছিল আমাদের সোসাইটির খুব পিরামিডের একেবারে উপর অংশে যারা রয়েছে। সো পিরামিডের মাঝামাঝিতে যারা রয়েছে বা ক্রাস্টে যারা রয়েছে তাদের জন্য কি রয়েছে, রিহ্যাব কি করতে যাচ্ছে? শামসুল আলামিন। আমি আপনাদেরকে মানে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছিল আমরা রিহ্যাব থেকে ন্যাশনাল হাউজিং এর সঙ্গে একটি প্রকল্প হাতে নিয়েছি, এবং সেই প্রকল্পের অ্যাসিড টেস্ট হিসাবে প্রথমে একটা প্রজেক্ট আমরা করছি। সেটা হলো প্রায় 1 একর জায়গার উপরে, এবং সেখানে ট্রপিক্যাল হোমস কাজ করছে, এবং র্যাক হাউজিং ওরাও কাজ করছে। তো আমরা এই প্রকল্পটা শেষ করতে পারলে আমরা বুঝতে পারবো যে what is going to be the actual cost of this project, whether this is enough to cater আমাদের যে মিডল ইনকাম পপুলেশন আছে তাদেরকে কেটার করতে পারবো কিনা। আমার কাছে এই পর্যন্ত যে তথ্য এসেছে এবং আমি যেটুকু অ্যানালাইসিস করেছি, আমার এখনো রিজার্ভেশন আছে, এবং আমি ন্যাশনাল হাউজিংকে অলরেডি জানিয়েছি যে এখানে আরো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে টু cater the middle class, because middle class people কে আমার হিসাবে 50 থেকে 60 লক্ষ টাকার ভিতরে একটি 1000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দিতে হবে, তাহলেই ইট উইল বি অ্যাফোর্ডেবল ফর দেম। যেটা আশা করছি আমাদের এই টেস্টের মাধ্যমে আমরা খুব শীঘ্রই এটার একটা সুরাহা করতে পারবো। এটা হচ্ছিল, এবং আপনি যে কথাটা বলছেন যে গেটেড কমিউনিটি করা, এবং দেখেন গেটেড কমিউনিটি করতে হলে, যেটা এফার খান সাহেব বলেছেন গেটেড কমিউনিটির কথা, অ্যাকচুয়ালি গেটেড কমিউনিটি উইদিন ঢাকা সিটির ভিতরে করা ভেরি ডিফিকাল্ট, বিকজ উই ডোন্ট হ্যাভ ল্যান্ড লাইক দ্যাট। সেই ক্ষেত্রে আমাদেরকে ঢাকার বাইরে যেতে হবে। ঢাকার বাইরে যদি যেতে হয়, সেখানে আমাদের যে পূর্ব শর্ত সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, রোড থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, গ্যাসের ব্যবস্থা থাকতে হবে, তাহলে কিন্তু এই গেটেড কমিউনিটি করা সম্ভব। কারণ একটা প্রাইভেট সেক্টর থেকে ল্যান্ড নিয়ে খালি বাইরে আমরা যদি ডেভেলপ করতে চাই, ইট উইল নট বি পসিবল। হ্যাঁ, আমরা ওখানে আমাদের কমিউনিটির জন্য যে সকল ইনফ্রাস্ট্রাকচার সেটা হয়তো আমরা তৈরি করতে পারবো, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শপিং কমপ্লেক্স, এগুলো সব হয়তো আমরা ডেভেলপার করতে পারবো, কিন্তু interconnectivity between Dhaka city and that gated community, that has to be developed by the government, যেটা আমি অলরেডি মাননীয় মন্ত্রী মহোদয়কেও বলেছি, এমনকি আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছি যে গেটেড কমিউনিটি করতে হলে বা স্যাটেলাইট সিটি করতে হলে এইগুলো পূর্ব শর্ত আমাদের এইগুলো যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ডেভেলপাররা ঢাকা সিটির বাইরে ডেভেলপ স্টার্ট করবে। এবং আজকে যে মেট্রো রেলের কথা হচ্ছে, আমরা যেটা দৃশ্যমান দেখছি, সেটাকেও আমাদেরকে নিয়ে যেতে হবে ঢাকা সিটির বাইরে, তাহলে কিন্তু আমরা এই সকল ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, জমির দাম সেখানে কমানো সম্ভব হবে, তখনই কিন্তু বৃহৎ আকারে আমরা মিডল ক্লাস পিপলের জন্য এই প্রজেক্টগুলো তৈরি করতে পারবো। আরেকটা প্রশ্ন আপনার একটা করি, যেটা আপনি মাসিককে প্রশ্ন করেছেন, সেটা ছিল যে
পুঁজিবাজারে সাধারণ যে বিনিয়োগকারীরা তারা আমাদের সেক্টরে ইন্টারেস্টেড হবেন কিনা। অ্যাকচুয়ালি কি এখানে কিন্তু টু ডিফারেন্ট সেগমেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু একটা বড় চাঙ্ক ইনভেস্টমেন্ট। আপনি পুঁজি বাজারে আপনি 20 নিয়েও কিন্তু আপনি পুঁজি বাজারে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু আমাদের সেক্টরে কিন্তু 20,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করা সম্ভব হবে না। ফলে ওই কাস্টমারকে আমাদের সঙ্গে মিলানো ঠিক হবে না। তবে পুঁজি বাজার যদি ভাইব্রেন্ট হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট ভাইব্রেন্ট হবে, দ্যাট ইজ ফর শিওর। জি, শামসুল আলামিন, ধন্যবাদ। আপনি বলছিলেন কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে পরিপূর্ণ একটি সুযোগ সুবিধা লাগবে, রাস্তাঘাটের ব্যাপারগুলো থাকতে হবে, কানেক্টিভিটি ব্যাপারটি থাকতে হবে। সেই হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি বিভাগীয় শহর মেট্রোপলিটনের বাইরে আর কোথাও কি আসলে এই রিয়েল এস্টেট ডেভেলপাররা আসলে ফ্লারিশ করতে পারছে, ব্যবসা করতে পারছে বাংলাদেশে? জি, আমাদের মেম্বার বগুড়াতে আছে, ময়মনসিংহে আছে, রাজশাহীতে আছে, কুমিল্লায় আছে, নোয়াখালীতে আছে, সিলেটে আছে। এইসব জায়গায় আপনারা রেকমেন্ড করেন, সেটি নিয়ে একটু আলোচনা করেন। আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি, তো এরপরে আমরা আবার রিহাবের কাছে চলে যাব আপনাদের রেকমেন্ডেশন গুলো। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি মার্কেট কারেকশনটা ডিপেন্ডস অন সো মেনি প্যারামিটার্স। সেখানে পলিসি একটা বিরাট ভূমিকা রাখে অবশ্যই, কারণ নিজে নিজে ফিক্স করতে গেলে ওরকম 6, 7, 8 বছর লেগে যায়। এতে অনেকে ডেভেলপাররা ক্ষতিগ্রস্ত হয়, বায়াররা ক্ষতিগ্রস্ত হয়, অনেক ডেভেলপারকে এই ব্যবসা থেকে চলে গিয়ে বিপদে পড়তে হয়। সো পলিসিগতভাবে যেটা আপনি বলছেন, একটু আগে অ্যাকচুয়ালি একজন আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আপনার স্টিমুলাস প্যাকেজ জাতীয় কোনো কিছু ডাইরেক্টলি আসলে পাইনি, এটা শামসুল আলম সাহেব খুব ভালো করেই জানেন, এবং আমরা ওইভাবে চাচ্ছিও না। বাট এটা সত্যি কথা যে ওয়ার্কিং ক্যাপিটালে যেই লোনগুলি আছে সেগুলিকে যদি ডেফার করা যায় আগামী 2-3 বছরের জন্য, যে ঠিক আছে ইন্টারেস্ট রেটটা এখন নিয়ে নিল এবং এটাকে রিশিডিউল করে প্রজেক্ট শেষ হওয়ার পরে কিংবা এর মাঝখানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টগুলি আস্তে আস্তে করে ফেরত দিতে থাকবে, তাহলে যাদের ইকুইটি ইজ লিমিটেড, সবাই ইকুইটি লিমিটেড, কারো একটু বেশি কারো কম, কিন্তু রিলেটিভলি যারা কম তারা এই বিপদটায় পড়বে না। এবং এই বিপদটায় যদি না পড়ে তখন তারা বিক্রি হোক কি না হোক দাম না কমিয়েই প্রজেক্ট কমপ্লিট করতে পারবে ইন টাইম। প্রজেক্ট কমপ্লিশন ইন টাইম ইজ এ বিগ ফ্যাক্টর ফর মার্কেট স্টেবিলাইজেশন। যখনই কোনো কাস্টমার দেখবে যে হ্যাঁ আমার এই কনফিডেন্সটা আছে যে আমি, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট মানুষের লাইফ টাইমে, 1 কোটি টাকা হোক আর 10 কোটি টাকা হোক, যার যার ক্ষেত্রে যেরকম, ইট ইজ এ বিগ রিস্ক। সো উনি যত তাড়াতাড়ি এটা পেয়ে যান ততই ওনার ভালো। সো ওই শিডিউল টাইমে ওনাকে পেতে হলে পরে ডেভেলপারকে আপনার ওই টাকা আসবে, তারপরে সেটা দিয়ে কোয়েতের কই ভাসবো, ওই জিনিস চলে গেছে অনেক আগে, 90 সালেই চলে গেছে। সো এখন ওটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। হয়তো ভবিষ্যতে এরকমও দিন আসবে যখন তোরা প্রজেক্ট কমপ্লিট করে তারপরে বিক্রি করতে হবে, তাতে কোনো অসুবিধা নাই। ওই যে বলা হলো যে ইন্টারেস্ট যদি সহনীয় হয় ফর দ্য ডেভেলপার অ্যান্ড দ্য বায়ার একটা অলরেডি অনেক আলোচনা হয়ে গেছে, ডেভেলপারটাও কিছু হয়েছে, বাট ইন্টারেস্ট যদি অ্যাকচুয়ালি 9, 12 এগুলি কোনো ইন্টারেস্ট রেট না। ইন্টারেস্ট রেট ইজ 4.5 or 5% ম্যাক্সিমাম, যেটা ইনফ্লেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে আর কি, মানে সমন্বয় হয়ে থাকবে। সো ব্যাংকিং পলিসি, ব্যাংকিং ইন্টারেস্ট পলিসির উপরে এবং এই লোন দেওয়ার ব্যাপারে এটা সবচেয়ে সেফেস্ট লোন অ্যাকচুয়ালি। দেখেন কোলাটেরাল ইজ এ সলিড কোলাটেরাল, আপনি ট্রেন্ড দেখতে পাচ্ছেন সেই কোম্পানির কিরকম আছে। সো সেখানে ওয়ার্কিং ক্যাপিটালকে স্ট্যাগনেন্ট করাটা আমার মনে হয় না যে কোনো একটা ব্যাপার। বাট এই সম্পর্কে অ্যাকচুয়ালি কিছুই করা হয়নি। ব্যাংকে গেলে পরে তারা বলে যে আমরা এরকম কিছু পাইও না, এবং আসলেই হয়তো পাইনি। তো এই দিকটায় পলিসি মেকার যারা আছেন ওনারা যদি সুনজর দেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নতুন করে একটু সাজান, তাহলে আমার মনে হয় যে মার্কেট কারেকশনটা প্রপার ওয়েতে এবং খুব তাড়াতাড়ি এটা স্টেবল কন্ডিশনে চলে আসতে পারবে। আমার তরফ থেকে এতটুকু। ধন্যবাদ। জেফার খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসিদ রহমান, আমি আপনার কাছে চলে যেতে চাই। কুইক কিছু প্রশ্ন আসলে। আমরা অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কথা বলেছি,
তারপরে টাউনশিপ নিয়ে কথা বলেছি, ব্যাংক সাপোর্ট নিয়ে কথা বলেছি। আর কি কি এলিমেন্ট আছে যেটা আসলে ডিমান্ড টাকে স্টিমুলেট করবে, মানে ক্রেতারা আরো বেশি উদ্বুদ্ধ হবে? পারফেক্ট, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। আসলে আমার দুইটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে এই বিষয়ে। এক, সরাসরি যদি রিয়েল এস্টেট, ডিরেক্ট রিয়েল এস্টেটের কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের ইনসেন্টিভাইজ করতে হবে টু স্প্রেড অন দ্য এক্সটার্নাল পার্ট অফ ঢাকা। ঢাকা কিন্তু যেই ঢাকায় রিয়েল এস্টেটটা শুরু হয়েছিল সেটা কিন্তু খুব ছোট ছিল। এখন যেই ঢাকায় আমরা বসে আছি সেই ঢাকাটা কিন্তু অনেক বড়। বড় বলতে একদিকে আছে কেরানীগঞ্জ, মহৎপুরের পিছনে আছে বছিলা, তারপরে আমার উত্তরা অনেক বড় হয়ে গেছে, এবং পূর্বাচল। ঢাকা কিন্তু সামগ্রিকভাবে অনেক বড় একটা এরিয়া হয়ে গেছে, এবং এই এরিয়া গ্রোথটা কিন্তু অত না। সরকার যদি এইসব এরিয়াতে ইনসেন্টিভাইজ করা হয়, এক, ওখানে সরকার টপ স্কুলদেরকে এনকারেজ করবে ইনসেন্টিভ দিয়ে যে তোমরা ওখানে যাও। হসপিটালস, মার্কেটস যদি করে, দেশে ইফ ইউ ক্রিয়েট দ্যাট মার্কেট, পিপল উইল কাম। আমাদের যদি এই বেসিক এলিমেন্টস গুলি সরকারের স্পেশাল ইনসেন্টিভ সহ যেতে পারে, রিয়েল এস্টেট ওই এলাকায় চলে গেলে ক্রমাগতভাবে প্রাইসটা অনেক মিডল ক্লাসদের জন্য সহনীয় হয়ে যাবে। ঢাকা যে মানে পূর্বাঞ্চলে এখন যথেষ্ট রেডি হচ্ছে, এখন পর্যন্ত কোনো রিয়েল এস্টেট মুভ করে নাই। মোহাম্মদপুরের পিছে একটা বিশাল এরিয়া আছে কেরানীগঞ্জ। ঢাকা যে এত বড় হয়ে গেছে, ওইসব জায়গায় কিন্তু এখনো প্রপার ফ্যাসিলিটি গুলি যায়নি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পলিসি সাপোর্ট দরকার এই এরিয়াকে গ্রোথের জন্য, তাহলে অটোমেটিকলি ঢাকার একটা সামগ্রিক গ্রোথ হয়ে যাবে। কারণ মনে রাখতে হবে, প্রত্যেক বছর ঢাকায় 7 থেকে 8% নতুন মানুষ ঢুকছে। যদি ঢাকার পপুলেশন 2 কোটি হয়, তাহলে উই আর টকিং অ্যাবাউট এভরি মান্থ, এভরি ইয়ার উই আর অ্যাডিং আপ মোর দেন 1 মিলিয়ন পিপল। একটা 5 জনের হাউস হোল্ড যদি ফ্যামিলি হয়, গড়ে ধরা হয়, তাহলে উই আর টকিং অ্যাবাউট 200,000 নিউ হোমস এভরি ইয়ার রিকোয়ারমেন্ট। এবং তার সাথে আঙ্গাঙ্গিক ভাবে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট প্রয়োজন। তো দিস ইজ দ্য টোটাল স্কেল দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ঢাকা ইন নেক্সট মেনি ইয়ার্স। কারণ আরবানাইজেশন ইজ হ্যাপেনিং ফর ঢাকা, বিকজ বাংলাদেশের মেইন জায়গাটা ইজ ঢাকা। সিমিলারলি একটা সেকেন্ডারি সাপোর্ট যেটা দরকার বাংলাদেশের রিয়েল এস্টেটের গ্রোথের জন্য, আমি ঢাকার কথা বলি, কলকাতার সাথে একটা কম্প্যারিজন যাই। ঢাকার মতো বড় একটা শহরে কোনো মেজর ক্লোদিং ব্র্যান্ড নাই। আমি টকিং অ্যাবাউট স্পোর্টস ব্র্যান্ড নাইকি অথবা অ্যাডিডাস। আমার রিসার্চ বলে কলকাতায় এই মুহূর্তে 26টা অ্যাডিডাসের দোকান আছে এবং নাইকির 11টা। যদি এবং সিমিলারলি ব্যাংককের কথা বাদ দিয়ে দিলাম, বাংলাদেশে একটা বিশাল অংশ মানুষ উই আর ট্রাভেলিং অ্যাব্রড ফর ভেকেশন অ্যান্ড পিপল আর শপিং। আমরা যদি যৌথভাবে এই রিটেল মার্কেটটাকে কোনোভাবে সাপোর্ট দিতে পারি, এই ক্ষেত্রে ডিরেক্ট এমপ্লয়মেন্ট হবে, রিয়েল এস্টেটের একটা বিশাল সাপোর্ট হবে অন মার্কেট, নিউ মার্কেট ডেভেলপমেন্ট, অ্যান্ড থার্ড উই আর টকিং অ্যাবাউট এ প্রফিট। একটা রিটেল মার্কেটে ইউজুয়ালি 50 থেকে 60% এইসব ক্ষেত্রে, ইফ আই এম নট মিস্টেকেন, তারা মার্জিন থাকে। একটা নাইকি অ্যাডিডাস শপের কথা এক্সাম্পল দিয়ে বলছি, 50 থেকে 60% মার্জিন থাকে। এই মার্জিনটা কিন্তু আমরা দিয়ে আসছি বিভিন্ন দেশে যখন ঘুরতে যাচ্ছি। আমি শুধু একটা দুইটা নেম ব্র্যান্ডের কথা বলছি। আমরা যদি এই ব্যবসাটাকে বাংলাদেশে আনতে পারি, স্পেশাল ট্যাক্স, রিটেল সেক্টরের ট্যাক্স এবং ভ্যাট, আমরা যদি রিহ্যাব থেকে এবং রিয়েল এস্টেট সেক্টর থেকে সামগ্রিকভাবে একটা কাজ করতে পারি জয়েন্টলি, তাহলে এই সেক্টরে যে গ্রোথ হবে, রিয়েল সেক্টরের যে মার্কেট, মানে রিটেল মার্কেটের যে ডেভেলপমেন্ট পসিবিলিটি, দ্যাটস গোনা গো মানে হিউজ। আমি যদি গুলশান অ্যাভিনিউটাকে পার্ক স্ট্রিট অথবা সুকুমবিদ ধরি, সেই হিসাবে যদি কম্পেয়ার করি, উই আর মাচ ফার বিহাইন্ড দেন দেম। আমরা যদি এই জায়গাটা একসাথে কাজ করতে পারি, রিটেল মার্কেটের যে গ্রোথটা, জব অপরচুনিটি, প্রফিট, আমাদের ফরেন কারেন্সির ফ্লাই অফ, সবকিছু ক্যান বি কন্ট্রোল, মোর ইম্পর্টেন্টলি এমপ্লয়মেন্ট ক্যান হ্যাপেন। So this is another possibility that can happen through joint policy development. Policy এখন আমাদের ইন্ডাস্ট্রিটা এত ভাইব্রেন্ট হচ্ছে, পলিসি ক্যানট বি মানে ইউনিল্যাটারাল, ইট হ্যাজ টু বি মাল্টিল্যাটারাল পলিসি ডেভেলপমেন্ট। সরকার, অন্য একটা সেক্টর, আজকে গার্মেন্ট সেক্টর কেন স্ট্রং হয়েছে, টেক্সটাইল সেক্টর, গার্মেন্ট সেক্টর জয়েন্টলি অনেক জায়গায় কাজ করেছে উইথ দ্য গভর্নমেন্ট। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন না হয়েছে, আমাদের লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ গুলি হয়েছে। এই আমরাও কিন্তু আমাদের একটা লিঙ্কেজ ধরতে পারি যে একটা রিটেল মার্কেট। আমরা যদি জয়েন্টলি এই কাজগুলি করি, উই আর টকিং অ্যাবাউট আ নিউ এলিমেন্ট, মানে বিগ মার্কেট ফর আস, and that can overall not only আমাদের ডিরেক্ট এমপ্লয়মেন্ট, ডিরেক্ট প্রফিটেবিলিটি, একটা নতুন সেক্টরের ডিরেক্ট এমপ্লয়মেন্ট এন্ড প্রফিটেবিলিটি। এন্ড ইরফান খান সাহেব যেটা বললেন যে প্রাইস শুড গো আপ if that happens, because Dhaka, Bangladesh is one of the fastest growing industry in the country in the world, and this growth is gonna sustain till 2030 for sure. থ্যাংক ইউ। আসিফ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি তানভীর আহমেদ আপনার কাছে।
আপনার দৃষ্টিতে আসলে কি কি চ্যালেঞ্জেস, কি কি ধরনের কোথায় পলিসিগত পরিবর্তন আসতে পারে, যদি একটু শর্ট করে বলতে পারেন, ছোট করে। আপনার একটা আপনার প্রশ্ন আরেকবার অবজারভেশন এন্ড রেকমেন্ডেশন যেটা আপনি করতে চান, যেটা আসলে এই মার্কেটের জন্য হওয়া উচিত। একই জিনিস যদি রিপিট না করি, বাট জাস্ট টু আবার রিক্যাপ করার জন্য একটা যেটা বলেছেন যে কনস্ট্রাকশন কস্টটাকে ফ্যাসিলিটেট যদি করা যায় আমাদেরকে, দ্যাট উড বি আ গ্রেট হেল্প, বিকজ প্রজেক্ট কোনোটাই থেমে থাকে না, সবগুলোকে ডেলিভারি দিতে হবে। এবং কোলাটারাল ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড, যেটা এফআর খান আঙ্কেল বলেছে যে আমাদের প্রত্যেকটা জমির এগেইনস্টে তো ব্যাংকের লোনের এগেইনস্টে মর্গেজ দেওয়া সম্ভব। তো ব্যাংকার্সরা যারা আছে তাদের এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যদি ওরা ডিসকাস করে, ইট উড বি ভেরি হেল্পফুল। আর আরেকটা হলো গিয়ে পুরো প্রসেসের মধ্যে যে আমরা একটা জমি কেনা অ্যাকোয়ার করার থেকে জমির ডেলিভারি, এখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন করতে হয়। ধরেন গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, রাজস্ব, এগুলো আমরা আস্তে আস্তে করে একটা ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে টাইমটা লেস কনজিউম হবে, সময় অল্প লাগবে। এবং একটা প্ল্যান পাস করাতে কিন্তু প্রায় কথার কথা, একটা যদি আপনি জমি অ্যাকোয়ার করেন, ওইটা ল্যান্ড ওনারের থেকে এমওইউ থেকে সাইন করার থেকে বাই দ্য টাইম এটা রাজুকের থেকে বেরোয়, এটা 8 মাস থেকে বছর খানিক লেগে যায়। সো এই পুরো প্রসেসটাকে যদি আরো স্ট্রিমলাইন করা যায় একটা ওয়ান স্টপ সার্ভিস দিয়ে, অফ কোর্স এটা ইট উইল বি আ গ্রেট হেল্প ফর অল অফ আস। ধন্যবাদ তানভীর আহমেদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা রিহাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, আপনার কাছে চলে যেতে চাই। আজকে আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন তাদের কিছু অবজারভেশন বলেছেন, কিছু রেকমেন্ডেশনের কথা বলেছেন। রিহ্যাবের সভাপতি হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার ক্লোজিং রিমার্কসটি দেওয়ার জন্য, এবং বাকি যে ইস্যুগুলো রেজ হয়েছে সেগুলো অ্যাড্রেস করতে হবে। আপনার মাইক্রোফোনটি আনমিউট করে নিতে হবে। Can you hear me now? জি, শুনতে পাচ্ছি। Okay. Actually, we are going through a tough time now. এখন তো যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনের ভিতর দিয়ে আমার মেম্বাররা যেভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা যে সাহসিকতা দেখাচ্ছেন, এর জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। পলিসিগত যে সকল ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন, সেই ব্যাপারে রিহ্যাব কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। এবং এই যে সেকেন্ড হোমের ব্যাপারে যে কথাটা আজকে এই প্যানেলিস্টরা বললেন, এটা নিয়েও কিন্তু রিহ্যাব বারবার তাদের দাবি জানিয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হয়েছে যে কোনোভাবেই এই ওনাদের বুঝানো হচ্ছে না যে একটা নতুন অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন যদি 10% থেকে 13% লাগে, তাহলে একটা পুরনো অ্যাপার্টমেন্ট কেন এই খরচ হবে, এটা কোনোভাবে তাদেরকে বোঝানো যাচ্ছে। তাদের আর্গুমেন্ট হচ্ছিল যেহেতু এটার ভিতরে ল্যান্ডের একটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, অতএব ল্যান্ড সেটা পুরনো হোক আর নতুন হোক, ইট ইজ গোনা বি দ্য সেম। যাই হোক, তাদের আর্গুমেন্ট গুলো আমার কাছে যদিও খুব একটা অ্যাকসেপ্টেবল না। যাই হোক, স্টিল উই আর ওয়ার্কিং অন ইট ফর স্পেশালি ফর দ্য সেকেন্ডারি মার্কেটের জন্য। অ্যান্ড সেকেন্ডারি মার্কেটটা যদি আমরা আরো বেটার করতে পারি, অবশ্যই রিয়েল এস্টেট সেক্টরের জন্য এটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে। আশার আলো তো অবশ্যই আমরা দেখি, এবং আমি সবসময় পজিটিভ এবং চেষ্টা করি পজিটিভ থাকার জন্য। আপনি হয়তো আমার প্যানেলিস্টরা শুনে খুশি হবেন, জুলাই এই 2 মাসে কিন্তু একটি মার্কেটিং কোম্পানি প্রায় 400 অ্যাপার্টমেন্ট তারা ফাইনালাইজ করতে সক্ষম হয়েছে। তো আমি বলি এই মার্কেটের জন্য দ্যাট ইজ এ বিগ বুস্ট ফর আস, এবং আমাদের এখানে মানে আশার আলোটা অনেক বেশি আমি দেখতে পাচ্ছি। এবং আমি তাদের সঙ্গে ইতিমধ্যে মিটিংও করেছি এবং জানতে চেয়েছি যে আপনাদের হঠাৎ করে এই ধরনের 400 অ্যাপার্টমেন্ট আপনারা ফাইনালাইজ করেছেন লাস্ট 2 মান্থসে, কিভাবে এটা হলো এবং হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। এবং তারা কিন্তু একটা কথা আমাকে বলেছে, সেটা হচ্ছিল
যে কাস্টমাররা দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন কস্ট কমে এসেছে, আর সেকেন্ড থিং হচ্ছে তো যে অফকোর্স দের ইজ এ প্রাইস কারেকশন। এটা আমরা অস্বীকার করলে হবে না, দের ইজ এ প্রাইস কারেকশন, সো দে আর টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট প্রাইস কারেকশন। অ্যান্ড থার্ড হচ্ছে হলো অপ্রত্যাশিত আয় বিনা কোনো প্রশ্নে তারা ব্যবহার করতে পারছে। তো এইগুলো যদি আমাদের যদি প্যারামিটার্স হয় টু ইমপ্রুভ আওয়ার মার্কেট, তো আমি এর জন্য মনে করি যে সামনে আমাদের ভালোই হবে। যদি যেটা আমি আশা করছি যে ডিসেম্বর থেকে আমাদের কার্যক্রম আরো বেটার হবে। এক্সপেক্ট করা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বরের ভিতরে হয়তোবা একটা ভ্যাকসিন পৃথিবীতে আবির্ভাব হবে। যদি এটা সম্ভব হয় তাহলে পিপল উইল বি মোর এনকারেজড এবং আরো বেশি বেশি করে কাজ করার সুযোগ হবে বলে আমি বিশ্বাস করি। আর আমাদের ব্যাংকিং পলিসির অনেক পরিবর্তনের প্রয়োজন আছে জন্য, সেটার জন্য আমরা কাজ করছি, বাংলা ব্যাংকের সঙ্গে আমরা কাজ করছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে রাজুকে ড্যাব এবং ফারের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, সেটা নিয়ে আমরা অলরেডি রাজুককে চিঠি দিয়েছি এবং আমরা রাজুকের সঙ্গে এই ব্যাপারে বসবো। আরেকটা আমার মনে হয় তানভীর মনে হয় প্রশ্নটা রেজ করেছিল, সরি আমি জিনিসটা মানে ভুল করে ফেলেছি। তো সেটা হচ্ছিল কি, এক সময় কিন্তু রাজুকের থেকে আমাদের প্রায় 14টি প্রতিষ্ঠানের কাছে যেতে হতো প্ল্যান পাস করানোর জন্য। আমাদের দীর্ঘ আন্দোলনের পরে আমরা কিন্তু এটাকে এখন 4টিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এবং শুধু তাই না, এখন কিন্তু অনলাইনে আপনি প্ল্যান সাবমিট করতে পারছেন এবং অনলাইনে কিন্তু এটা অ্যাপ্রুভ হচ্ছে। মিন টাইম আপনারা শুনেছেন যে অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে রাজুকে বেশ চলছে, সমস্যা চলছে আমাদের ডেভেলপারদের সঙ্গে। সেই ব্যাপারেও রিহ্যাব কাজ করছেন এবং বিশেষ করে আমি যে জিনিসটা দাবি করেছি যে যখন থেকে অনলাইনে আপনারা প্ল্যান দেওয়া শুরু করেছেন, সেই প্ল্যানগুলোর থেকে 100% অকুপেন্সি সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হোক এবং তার আগে যেগুলো করা আছে সেগুলাকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে এই অকুপেন্সি সার্টিফিকেটগুলো ব্যবস্থা করতে হবে। তবে অকুপেন্সি সার্টিফিকেট মাস্ট, এটা আমি মনে করি ইটস অ্যাবাউট টাইম যে আমাদের মেনে নিতে হবে যে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে এবং এটা 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 ম্যান্ডেটরি হওয়ার প্রয়োজন আছে। এবং যে কথাটা আমরা অকপটে স্বীকার করছি যে অনেক সময় দেখা যায় যে আমরা কমপ্লায়েন্স ডেভেলপার থেকে নন কমপ্লায়েন্স ডেভেলপাররা অনেক সময় দেখা যায় যে বেশি বেটার অফার করে থাকে, বিকজ তারা নন কমপ্লায়েন্স থাকার কারণে অনেক সময় যেখানে আপনি 1200 স্কোয়ার ফিট কনস্ট্রাকশনের কথা চিন্তা করতেছেন সেখানে সে 1300 স্কোয়ার ফিটের কথা চিন্তা করছে, যে কারণে দেখা যাচ্ছে তার যে ইম্প্যারিটি এবং কস্টিং হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কমপ্লায়েন্স ডেভেলপাররা তার সঙ্গে অফারে পাচ্ছেন না। যে কারণে যখনই এই ধরনের ইমপ্লিমেন্টেশন হবে ইন টার্মস অফ অকুপেন্সি সার্টিফিকেট, তখন কিন্তু এই ধরনের ইম্প্যারিটি কিন্তু আসার সুযোগ কমে যাবে। ফলে এটা আমি মনে করি ইট ইজ গুড ফর দ্য সেক্টর। রিগার্ডিং আওয়ার মিডল ক্লাস পিপলের জন্য যে বাসস্থান, আমাদের একটা ট্রিমেন্ডাস মার্কেট আছে, কিন্তু আনফর্চুনেটলি এই মার্কেটটাকে আমরা ধরতে পারছি না বিকজ প্রোডাক্ট নাই। এবং আমি আমার মেম্বারদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা জানেন যে আমরা সরকারের সঙ্গে দেন দরবার করে সরকারি কর্মকর্তাদের জন্য কিন্তু একটা লোনের ব্যবস্থা করিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি সরকারি কর্মকর্তারাও কিন্তু প্রোডাক্ট পাচ্ছে না, কারণ আমরা সেই ধরনের প্রোডাক্ট তৈরি করি না। বেসিক্যালি এই 40 থেকে 50 লক্ষ 60 লক্ষ টাকার ভিতরে অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু আমরা তৈরি করতে বা ডেলিভারি করতে পারছি না। এই কারণে এই সুযোগটা হওয়া সত্ত্বেও আমার ডেভেলপাররা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারছে না। ফলে ইমিডিয়েটলি আমাদের এই মার্কেটটাকে কেটার করার জন্য আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে এবং তার জন্য সরকারের সঙ্গে আমাদেরকে দেন দরবার করে আমাদেরকে ল্যান্ডের ব্যবস্থা করতে হবে, সেটা পূর্বাঞ্চলে হোক, যেটা আপনি বসিলার কথা বলছেন সেখানে হোক, বা কালশি মিরপুর কালশিতে হোক,
অথবা কেরানীগঞ্জে হোক, আমাদের কিন্তু এই জায়গায় ব্যবস্থা করতে হবে। এবং আপনি মাসিদ যে কথাটা বলেছেন যে এই সব জায়গায় ডেভেলপ হচ্ছে না এখনো, এটা দ্য ভেরি রিজন আমরা যেতে সাহস পাচ্ছি না, কারণ ওখান থেকে মানুষের পক্ষে এসে ঢাকা সিটিতে কাজ করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় ট্রাভেলিং টাইম। ফলে তারা এখনো কাস্টমাররা আর নট রেডি যে তারা 1.5 ঘন্টা 3 ঘন্টা ট্রাভেলিং করে এসে তারা অফিস করবে। ফলে কানেক্টিভিটি এটা কিন্তু বাড়াতে হবে। সেখানে আমাদের মানে মেট্রো কানেক্টিভিটি যেটা এখন পূর্বাচলে প্ল্যান করছে সরকার, এইগুলো যদি হয়ে যায় তখন দেখবেন কিন্তু পূর্বাচল বেটার অবস্থায় চলে আসবে। উত্তরা 3rd ফেজ দিয়াবাড়ি অঞ্চলে যেখানে মেট্রো রেল চলে যাচ্ছে, সেখানেও কিন্তু আমাদের ডেভেলপাররা অলরেডি স্টার্ট মুভিং। তো যত দ্রুত কানেক্টিভিটি বাড়বে তত দ্রুত কিন্তু আমাদের ডেভেলপাররা সেই জায়গায় মুভ করবে। আমাদের জমির স্বল্পতা আছে, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু এই স্বল্পতার ভিতরেও কিন্তু আমাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো প্রোডাক্ট তৈরি করতে হবে এবং কাস্টমারকে হ্যাপি রাখতে হবে, ল্যান্ড ওনারকেও হ্যাপি রাখতে হবে। ডেভেলপারদের উপরে বিশাল দায়িত্ব। এই দায়িত্ব পালন করাটা এই মার্কেটে, এই দেশের ইকোনমিতে খুবই কঠিন। তারপরেও আমার প্রায় 1200 মেম্বার, এর ভিতরেও আমার যথেষ্ট মেম্বার আছেন যারা সুনামের সঙ্গে কাজ করছেন। এবং আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ক্রেতাদেরকে বলতে চাই যে বাড়ি কেনার আগে, ফ্ল্যাট কেনার আগে, জমি কেনার আগে অবশ্যই আপনি সেই যার কাছ থেকে কিনবেন, যে ক্রেতা, যিনি বিক্রেতা, যে কোম্পানি, তাকে ডিউ ডিলিজেন্স করে নেন। সে রিহ্যাবের সদস্য কিনা এটাও জেনে নেন এবং তার পাস্ট হিস্ট্রি কি, কতগুলো প্রজেক্ট উনি করেছেন, কতগুলো প্রজেক্ট উনি টাইমলি হ্যান্ড ওভার করেছেন। দিস আর ভেরি সিম্পল, খুব একটা কঠিন কাজ না। এগুলো একটু যদি করে নেন তাহলে দেখবেন আপনার ঠকার সম্ভাবনা খুবই কম, আপনি বিপদে পড়ার সম্ভাবনা খুবই কম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চমৎকার বলেছেন। শুধু দর্শক মন্ডলী, বলা হয় বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, ছোট বড় রঙিন বাক্স ভিড় করেছে সবুজ মাঠে, রোদ বৃষ্টি বাক্সে করে, বাক্স দিয়ে বাক্স গড়া, বাক্সে সব স্বপ্ন আসা। অর্থাৎ আমরা যেই আমাদের মধ্যবিত্ত শ্রেণী রয়েছে, যারা সমাজের বেশিরভাগ অধিকাংশ মানুষ যারা বটম অফ দ্য পিরামিডে রয়েছেন অথবা বটম পিরামিডের একেবারে উপরে যারা রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু একটি বেসিক নিড হচ্ছে ওর বাসস্থান। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মধ্যে বাসস্থান অন্যতম। সেই বাসস্থানের রিয়েল এস্টেট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমরা কথা বলেছি প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের দেশে রিয়েল এস্টেট খাত কিভাবে প্রভাবিত হয়েছে। আমরা কথা বলেছি কেমন করে অ্যাফোর্ডেবল বা আরো বেশি করে হাউজিং ক্রিয়েট করা যায়, সেখানে সরকার কি করতে পারে, ব্যাংকিং সেক্টর গুলো কি করতে পারে। আমরা লিঙ্ক যেই ইন্ডাস্ট্রিগুলো কথা এসছে সেগুলোর কথা আলোচনা করেছি। আমরা রেজিস্ট্রেশনের কথা বলেছি, আমরা নতুন পলিসিগত কি কি ধরনের চেঞ্জ আসতে পারে সেটি নিয়ে কথা বলেছি। আমরা শ্রম বাজার, যেটি আসলে অনেক বড় বিশাল একটি শ্রম বাজার আসলে এই রিয়েল এস্টেট, সেটি নিয়েও কথা বলেছি। শেষ পর্যন্ত আমরা যেটি কথা বলেছি ঢাকা এবং মেট্রোপলিটন শহরগুলোর বাইরেও কিভাবে আবাসন খাতগুলোকে নিয়ে যাওয়া যায় এবং ঢাকাও যেহেতু বর্ধিত ঢাকাতেও কিভাবে এই আবাসন খাতটি আরো প্রবৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন, পলিসিগত সহযোগিতা প্রয়োজন, রোড কানেক্টিভিটি প্রয়োজন, ট্রান্সপোর্টেশন কানেক্টিভিটি প্রয়োজন, ইউটিলিটির যে কানেক্টিভিটি গুলো রয়েছে সেগুলোর প্রয়োজন। আমরা সরকার এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের অনুষ্ঠানে যেই যারা রিয়েল এস্টেটে আমাদের সাথে ছিলেন, জনাব আলমগীর শামসুল আলামিন, শেয়ার রিয়েল এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট রিহ্যাব, এফআর খান, ম্যানেজিং ডিরেক্টর বিটিআই লিমিটেড, মাসিদ রহমান র্যাঙ্কস প্রপার্টিজ লিমিটেড এবং তানভীর আহমেদ শেলটেক প্রাইভেট লিমিটেড। ওনার সুস্পষ্টভাবে ওনাদের কথাগুলো বলেছেন, সম্ভাবনার কথাগুলো বলেছেন, পলিসির কোথায় কোথায় আসলে একটু নতুন করে ভাববার সুযোগ রয়েছে সেগুলো বলেছেন। এবং আমাদের রিহ্যাবের প্রেসিডেন্ট সর্বশেষে সুন্দর একটি সামারি দিয়েছেন কোথায় কি করতে হবে। আমরা ডেইলি স্টারের ফেসবুক পেজ এবং এটির নিউজ রিপোর্টের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই আবেদনগুলো তুলে ধরবো এবং আশা করব এটি একটি ভাইব্রেন্ট সেক্টর হিসেবে ফ্লারিশ করবে। যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্যানেলিস্ট হিসেবে আমাদেরকে গত 1.5 ঘন্টা সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তানজিম ফেরদৌস আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।